চলেন হতাশ হওয়ার কিছু না, আবার এখন থেকে শুরু করি, আজকে থেকে শুরু করবো, সমস্যা কি? হতে পারে না আজকে থেকে শুরু করবো? এতদিন কিছুই করি নাই। আসলে আপনি এতদিন কিছু করেন নাই। আপনি এখন থেকে যেটা করবেন এটাই হলো কাজ। এখন থেকে যেটা করবেন এটাই হলো কাজ। আমি জানি না আপনাদের বুঝতে সাথে পারছি ভাই। ওয়ার্ডপ্রেসটা আমি নিব কিনা। তো ওয়ার্ডপ্রেস শেখার জন্য আপনার পিএইচপি একটু বেশি জিনিস জানতে হবে, মজা পাবেন, তখন মনে হবে জি কিছু ভাই। পারতেছেন। ঠিক আছে, তো ধরে নেন আপনি আজকে থেকেই শুরু করছেন। এটা মনকে আজকে বুঝান আপনি যে আপনি আজকে থেকে শুরু করছেন। তো আমরা গতদিন যেটা শিখছিলাম যে পিএইচপি নিয়ে কাজ করার জন্য আমাদের একটা সার্ভার দরকার, কারণ যখন আমরা এইচটিএমএল এর ফাইলগুলো আমরা রিলোড মানে লোড করতাম, তখন এইচটিএমএল এর কোডগুলা ব্রাউজার বুঝতে পারতো, এই জন্য একটা আউটপুট দিত। বাট পিএইচপি এর কোডগুলো আসলে ব্রাউজার বোঝে না, পিএইচপি কোডগুলো ব্রাউজার বুঝতে পারে না। বুঝে না। এই জন্য পিএইচপি এর কোডগুলো বোঝার জন্য আমাদের একটা সার্ভার দরকার, যে সার্ভারের ভিতরে জ্ঞান বুদ্ধিগুলো দেওয়া আছে, যে এটা মানে এটা, এটা মানে এটা, এটা মানে এটা। তো সেই সার্ভারটাই হচ্ছে আমরা আমরা ইউজ করতেছি অ্যাপাসি। আদারওয়াইজ পিএইচপি এর আরো অনেক সার্ভার আছে, তার মধ্যে সবচেয়ে পপুলার একটা সার্ভার অ্যাপাসি। এই জন্য আমরা অ্যাপাসিটা ইউজ করতেছি। আর এই অ্যাপাসি ভাই সার্ভারটা, সবচেয়ে বেস্ট কি অ্যাপাচি? হ্যাঁ সবচেয়ে বেশি হচ্ছে অ্যাপাসি। এই সার্ভারটা আছে কোথায়? এই যে জ্যামটা আমরা ইনস্টল করছিলাম, এই জ্যাম্পের ভিতরে এই সার্ভারটা আছে, সেই হলো এই যে আছে। অ্যাপাসি। তো আমরা কি করতে পারি, আমরা হচ্ছে এই জায়গাতে গতদিন একটা পিএইচপি ফাইল তৈরি করছিলাম। এখন আচ্ছা এই ভাই, ফাইলটা, হ্যাঁ বলেন। আচ্ছা, মাই এসকিউএল আর মাই সিকিউএল দুটো কি একই? ওটাকেই মানুষ ওইভাবে বলে, একই জিনিস, আচ্ছা, তো আচ্ছা, মানে ঠিক এক আছে। এক রকম ভঙ্গিমাতে বলে আর কি। তো এই জায়গাতে আমরা একটা পিএইচপি ফাইল তৈরি করছি। এই ফাইলটা কিন্তু, এখানে যদি আপনি পিএইচপি কোড লিখেন, এই ফাইলটা কিন্তু রান করা যাবে না। কারণটা হচ্ছে, এখানে যদি যে কোডগুলো লিখবেন, সেই কোডগুলোর মিনিং তো ব্রাউজার জানে না, সার্ভারে রাখতে হবে। তার মানে এই ফাইলটা রাখতে হবে আপনাকে সার্ভারে। তাহলে জি ভাই। পিএইচপি সার্ভারটা কোথায়? পিএইচপি সার্ভারটা হচ্ছে অ্যাপাসি, তাই না? এই হলো অ্যাপাসি, জি। এটা সার্ভার। তাহলে আপনার প্রজেক্টটা রাখতে হবে কোথায়? সার্ভারের ভিতরে। আপনি যে প্রজেক্টটা তৈরি করবেন সেই প্রজেক্টটা রাখতে হবে সার্ভারের ভিতরে। এখন সার্ভারের ভিতরে, সার্ভার তো হলো জ্যাম্পের ভিতরে আছে, এই যে লোকাল ডিস্ক, এটার ভিতরে এই জ্যামটা আছে। হ্যাঁ, এটার ভিতরে আপনার সার্ভার আছে। এখন আমরা জানি যে জ্যাম, এই হলো অ্যাপাসি হচ্ছে পিএইচপি সার্ভার। আর এই অ্যাপাসি রুট ফোল্ডার, ওই সার্ভারের রুট ফোল্ডারটা হচ্ছে htdocs। সেটা কোথায় আছে? এই জ্যাম্পের ভিতরে। এই যে htdocs, এটা হচ্ছে রুট ফোল্ডার। তার মানে এই ফোল্ডারের ভিতরে যদি আপনি পিএইচপি কাজগুলা করেন তাহলেই সেটা পাবে, আদারওয়াইজ পাবে না। এই ফোল্ডারের ভিতরে আমার একটা আপনাকে, কোশ্চেন ছিল। বলেন। যখন আমি একটা ওয়েবসাইট রেডি করলাম সবকিছু দিয়ে অ্যাপাচি দিয়ে, কিন্তু যখন আমি আমার পার্সোনাল সার্ভারে এগুলা পুশ করব তখন তো আর পিএইচপি কাজ করবে না। এখন অবশ্যই করবে না, অ্যাপাচি সার্ভার তখন ওই সার্ভারের মধ্যে অ্যাপাসি ইনস্টল করতে হবে। সার্ভারে বদলে দিতে হবে। সার্ভারের মধ্যে থাকে, অ্যাপাসি থাকে অলরেডি, আপনাকে ইনস্টল করতে হবে, করে আপনাকে কাজ করতে হবে। অ্যাপাসি লাগবে, মানে অ্যাপাসি বলতে পিএইচপি সার্ভার লাগবে। যদি আপনি পিএইচপি নিয়ে কাজ করেন তাহলে আপনাকে পিএইচপি সার্ভার লাগবে, আর কোনো মানে অপশন নাই। আমার পার্সোনালটা মানে মনে ধরুন একটা সার্ভার আছে, সার্ভারের ভিতরে যখন আমি ঢুকাবো তখন তো পিএসপি থাকবে না, তো সেটা তো ঢুকাতে হবে পিএসপি পিএইচপি সার্ভারটাকে। ইনস্টল করা যায়, পিএইচপি ইনস্টল করা যায়, থাকবে সার্ভারে, ওই কন্ট্রোল প্যানেলে ওখানে পিএইচপি ইনস্টল করার জিনিস আছে। ও আচ্ছা, ঠিক আছে হ্যাঁ, ভাই। ইনস্টল, তখন আপনাকে জ্যাম্প ইনস্টল করতে হবে না, তখন ওই ও পিএইচপি ইনস্টল করার জায়গা আছে ওখানে। তো যাই হোক, তাহলে আপনাকে কি করতে হবে? কাজ করতে হবে আমাদের আলটিমেটলি কাজ কোন ফোল্ডারের ভিতরে? htdocs এর ভিতরে। তো এখানে shf নামে একটা ফোল্ডার মানে আগের ব্যাচে করাই আছে, তো এটাতে ঢুকি না, গত ব্যাচে করছিলাম মনে হয়। তো এই shf টাকে আমরা এখানে নিয়ে আসি, ওপেন ফোল্ডার। ওপেন ফোল্ডার থেকে আমি যাব htdocs এর মধ্যে, এই যে shf, এই ফোল্ডারটাতে আমরা কাজ করব। আচ্ছা, এই ফোল্ডারের ভিতরেই তো আমরা আছি। এখন হ্যাঁ এই ভাই। এই ফাইলটা আমি ডিলিট করে দেই, এই ফাইলটা ডিলিট করে দেই। আমরা এখন আসলে কাজ করব কি দিয়ে? আমরা কিসে কাজ করব? আমরা পিএইচপি কাজ। তাহলে আমার একটা ফাইল তৈরি করতে হবে। ফাইলটার নাম দিলাম হচ্ছে, মনে করেন যে index ডট। এখন কি আমি পিএসপি এইচটিএমএল দিব? পিএসপি নিয়ে কাজ করলে তো পিএসপি দেওয়া লাগবে। এইচটিএমএল দিলাম, দিয়ে আমি এইচটিএমএল এর ফাইল নিয়ে আসলাম।
এখানে আমি একটা হেডিং ট্যাগ, ওখানে না, এখানে একটা হেডিং দিলাম h1 কিছু একটা লিখলাম। এটা কি আছে? এটা HTML ফাইল আছে না? এটা কি ফাইল তৈরি করছি হ্যাঁ আমরা? ভাইয়া, HTML ফাইল তৈরি HTML করছি। এখন HTML ফাইল তৈরি করার জন্য এখানে তৈরি করছি, এটার উপর ডাবল ক্লিক করি, রান হয়েছে না? হ্যাঁ রান হয়েছে। এখন আমরা আরেকটা ফাইল তৈরি করি, নাম দিলাম হচ্ছে home.php। PHP তৈরি করলাম, PHP তৈরি করলাম। এটার ভিতরে আমি কি করলাম, এটা লিখলাম, লেখার পর এখানে আমি একটা হেডিং ট্যাগ দিলাম, কিছু একটা লিখলাম। এটা হলো index.html, আর এটা কি PHP home.php। এটাও HTML লেখা টেখা আছে, এটার মধ্যে HTML লেখা আছে। এখন এটাকে ডাবল ক্লিক করলে রান হবে? না, কি হয়? ডাবল ক্লিক করলে এখানে নিয়ে চলে আসছে, কোডে নিয়ে চলে আসছে, বুঝতে পারতেছেন? ডাবল ক্লিক হ্যাঁ করলে ভাইয়া, এই করে কোডের নিয়ে মধ্যে নিয়ে আসতেছে। চলে আসতেছে, কোডে রান হচ্ছে। এখন এই ফাইলটা আপনি কিভাবে রান করবেন? এই ফাইলটা আমরা রান করব কিভাবে? রান করার জন্য কিভাবে? আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই জায়গা থেকে ট্যাব ওপেন করেন। ট্যাব ওপেন করার পর আপনারা যখন সার্ভার নিয়ে কাজ করবেন তখন ওই সার্ভারটাকে আমরা বলি হোস্টিং, হোস্ট মানে যেখানে জিনিসটা রাখি, প্রজেক্টটা যেখানে আমরা হোস্ট করে রাখি। ডোমেইন হোস্টিং যেটা, ডোমেইন আলাদা জিনিস, হোস্টিং আলাদা জিনিস। ডোমেইনটাকে বলি হচ্ছে শুনছি তো আমরা একসাথে এই ভাই নামটা, সেজন্য। ডোমেইনটাকে বলি কোনটা, এই যে নামটা যেটা apache-fan.org বা prothomalo.com, এটাকে বলি আমরা ডোমেইন। আর হোস্টিংটা বলি www ডট কোনটাকে, যেটা, হ্যাঁ, আর হোস্টিং বলি কোনটাকে যেখানে আমরা ওই প্রজেক্টটা সার্ভারটাকে। জমা রাখি, সার্ভারটা। তাহলে আমরা কিন্তু এই যে হোস্ট, হোস্টিং করা মানে জমা রাখা, ওখানে হোস্ট করে রাখতেছি, সেটাকে বলতে হোস্টিং। এখন আমাদের এই প্রজেক্টটা হোস্ট করা আছে কোথায়? পিসিতে, আমাদের লোকাল পিসিতে, পিসিতে। লোকাল লোকাল পিসিতে। পিসিতে। তার মানে লোকাল ভাবে হোস্ট করা আছে, লোকাল ভাবে হোস্ট করা আছে। এই জন্য আমরা লিখতে পারি LOCAL, লোকাল, HOST, লোকাল হোস্ট। এই লোকাল হোস্ট যদি আপনি লিখে এন্টার দেন, কি বলতেছে? দিস সাইট ক্যান নট বি রিচড, মানে লোকাল হোস্ট লিখছেন ঠিক আছে, দেখেন কি লোকাল হোস্ট রিফিউজ টু কানেক্ট, মানে আপনাকে রিফিউজ করে দিচ্ছে, কানেক্ট হতে পারতেছে না। কেন করতে পারতেছে না? এই সার্ভারটা বন্ধ আছে। কি আছে? বন্ধ সার্ভারটা আছে। বন্ধ আছে। সার্ভারটা বন্ধ বা স্টার্ট করব বা বন্ধ করব, এটা কোথায় করা যায়? এই যে প্যানেলটা যেটা আমরা ওপেন করছিলাম, সেখান থেকে যদি আপনি সার্ভারটা স্টার্ট করেন, স্টার্ট বাটনে ক্লিক করেন, তাহলে এখানে একটা পোর্ট শো করবে। তার মানে সার্ভারটা কি হচ্ছে? রান হচ্ছে। স্টার্ট হচ্ছে, রান না, স্টার্ট হচ্ছে। ও স্টার্ট হচ্ছে। সার্ভারটা স্টার্ট হচ্ছে। আপনি এখান থেকে মিনিমাইজটা করে রেখে দেন, এই যে দেখেন এখন ফাইলটা কি হচ্ছে? লোড হচ্ছে। এখন আপনি যেটা বলার চেষ্টা করতেছেন যে আপনি লোকাল হোস্ট, এই লোকাল হোস্ট মানে সে কোথায় আসতেছে? এই যে আপনি লোকাল হোস্ট লিখলেন, সে চিনতেছে কেন, কোন জায়গাতে সে যাচ্ছে আসলে? তার আগে এটা দেখেন, এই ফাইলটা যখন আমরা রান করছিলাম, এই ফাইলটা কোন জায়গা থেকে রান হচ্ছে বলেন তো? ব্রাউজার থেকে। আর এখানে দেখে বলেন কোন জায়গা থেকে রান হচ্ছে? ওইটা তো আমাদের সি ড্রাইভ থেকে। সি লোকাল ড্রাইভ ডিস্ক থেকে, জ্যাম থেকে, htdocs থেকে, shf থেকে, index.html এটা রান হচ্ছে। তার মানে একটা নির্দিষ্ট জায়গা থেকে রান হচ্ছে না? জি ভাই। তো এটা যখন আমি লোকাল হোস্ট লিখতেছি, লোকাল হোস্ট মানে হচ্ছে আপনার কম্পিউটারে সে জ্যাম খুঁজে বেড়াবে। কি খুঁজবে? জ্যাম। জ্যাম খুঁজবে। জ্যাম খুঁজে পাইলো, জ্যাম খুঁজে যাওয়ার পরে সে htdocs খুঁজবে। এই লোকাল হোস্ট আর htdocs এতটুকু, এতটুকু মানে কি? লোকাল হোস্ট। এতটুকু মানে, লোকাল হোস্ট। তাহলে এই যে এখানে লেখা আছে যেটা সি ড্রাইভ, জ্যাম, htdocs, তাহলে এতটুকু মানে হচ্ছে কি? লোকাল হোস্ট। লোকাল হোস্ট। তো এই জন্য আমরা লিখলাম লোকাল হোস্ট। তাহলে লোকাল হোস্ট লেখা মানে সে কতদূর পর্যন্ত আসছে? এই হলো জ্যাম্পের ভিতর ঢুকে htdocs পর্যন্ত আসছে, এতদূর পর্যন্ত আসছে, তাই না? জি ভাই। এখন এখান থেকে আপনি কোনটার মধ্যে ঢুকবেন? এখান থেকে আপনি কোন প্রজেক্ট, এখানে অনেকগুলো প্রজেক্ট SHF আছে, ফোল্ডার। এই SHF এই প্রজেক্টে ঢুকবেন, তাই না? তো আপনাকে এখন লিখতে হবে কি এখানে?
SHF, এরপর আপনি ইন্টার দেন। SHF ইন্টার দিলে, এক সেকেন্ড গেটটা খুলে দিই। সরি, আচ্ছা, এই হলো SHF। এখানে যদি আপনি কি লিখলাম আমরা, আমি হোম ডট পিএইচপি, এটা যদি আমরা ইন্টার দেই তাহলে এটা আসতেছে। এখন আপনি বলতে পারেন যে এই ফাইলটার নাম না লিখে, আচ্ছা আমরা যদি কাজ করি এখানে নামগুলো একটু চেঞ্জ করে দেই। যে এটা আমি বলে দিলাম হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল এটা ছিল, আর এই পিএইচপিটাকে আমি বলে দিই হলো আমি হোম ডট পিএইচপি ফাইল ছিল এটা। তাহলে আমরা এখন বুঝতে পারবো আসলে। এখন যদি শুধু আমি SHF লিখে হিট করি তাহলে কোনটা আসতেছে বলেন তো? রান হচ্ছে কোনটা? লোকাল হোস্ট। রান হচ্ছে কোন ফাইল? আমার কাছে ফাইল আছে index.html দুইটা, আমার কাছে ফাইল আছে দুইটা, index.html আর home.php। HTML ফাইলটা রান প্রথমটা রান হচ্ছে। এখন আমার কোশ্চেন হচ্ছে যেখানে ফাইল তো ছিল দুইটা, একটা index.html আর একটা ছিল home.php, তাহলে ওটা রান না হয় এটা রান হলো কেন? এটার নামে ইন্ডেক্স আছে। যেমনটা এখানে একটা এক্সাম্পল আমি দিচ্ছি, তার আগে বলি যে এখানে তার মানে আগে থেকেই কোথাও না কোথাও বলে দেওয়া আছে, আগে থেকেই কোথাও না কোথাও বলে দেওয়া আছে। যেমন আমরা রাস্তায় যখন চলাফেরা করি, আমরা রাস্তায় যখন চলাফেরা করতেছি তখন যে ট্রাফিক নির্দিষ্ট সিগন্যাল আছে ওখানে কিন্তু আপনাকে দাঁড় করাবে। তো আমরাও মানুষ, একজন প্রধানমন্ত্রী যখন যাচ্ছে বা এখন এক মন্ত্রী যাচ্ছে তখন কিন্তু গেট খুলে দেবে। কারণ কেন খুলে দিবে কে? ট্রাফিক পুলিশ। তার মানে ট্রাফিক পুলিশকে আগে থেকেই বলে দেওয়া আছে যে অন্য মানুষরা যাইতে পারে সমস্যা নাই, নরমালি আটকাবা, কিন্তু যদি প্রধান মানে মন্ত্রীরা কেউ যায় তাহলে তোমাকে গেট খুলে দিতে হবে। তার মানে আগে থেকে কি করা আছে? ট্রাফিক পুলিশ কিছু বলে দেওয়া আছে না? কথা বলেন না কেন? তার মানে এখানে যে index.html টা আগে রান হচ্ছে, কারণটা হচ্ছে আগে থেকেই সিস্টেমের মধ্যে বলে দেওয়া আছে যে কিছু টাইপের ফাইল বলে দেওয়ার দরকার নেই, অটোমেটিক্যালি আগে থেকে সেটা কি করবে, যদি পায় সেটা রান করবে। সে করছে কি দেখেন, লোকাল হোস্ট SHF, লোকাল হোস্ট SHF মানে লোকাল হোস্ট মানে কোনটা? জ্যাম্পের ভিতরে htdocs এখানে আসছে, আসার পর ঢুকছে কার ভিতরে? SHF এর ভিতরে ঢুকছে। SHF এর ভিতরে ঢোকার পর কি খুঁজবে আগে? index.html। আপনি দেখেন যদি SHF টা আপনি লিখেন, SHF যখনই আপনি লোকাল হোস্ট লিখবেন, লোকাল হোস্ট মানে এটা ভিতর না, আপনি শুধু লোকাল হোস্ট লিখেন, এখানে শুধু আপনি লোকাল হোস্ট লিখেন, দেখেন লোকাল হোস্ট লেখার সাথে সাথে কি করতেছে বলুন তো? এই ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করতেছে। কেন করতেছে এটাকে আমরা একটা বোঝার চেষ্টা করি, এটা কই থেকে আসতেছে। এই লোকাল হোস্ট যখন লিখতেছেন, শুধু লোকাল হোস্ট, চিন্তা করেন এগুলা আসলে না বললেও সমস্যা হইতো না, কিন্তু আপনার গভীর থেকে জিনিসগুলো বোঝানোর চেষ্টা করতেছে আমি। এই জন্য আমার কাছে মনে হয় অন্যান্য কোর্স থেকে এটা একটু ডিফারেন্ট। আপনি ইউটিউবে সার্চ দেন, ভিডিও দেখেন, বাট আমার দৃঢ় বিশ্বাস, আমার 1 বছর ভিডিও দেখার এক্সপিরিয়েন্স আপনাকে এইভাবে এই জিনিসগুলো ডিটেইলস বলবে না। অন্যান্য জিনিসগুলো হয়তো তারা বলবে, কিন্তু এই জিনিসগুলো এত ডিটেইলসলি তারা কোথাও বলবে না। তো আমি চাই যে যেগুলা জিনিস আপনি ইউটিউবে পাবেন ওগুলো তো আপনি নিজেই শিখতে পারবেন, যেগুলা জিনিস সহজে আপনি ইউটিউবে পাবেন না অ্যাজ এ বিগিনার হিসেবে, সেই জিনিসগুলো আমি একটু ফোকাস করার চেষ্টা করি বারবার। আপনি যখনই লোকাল হোস্ট লিখতেছেন, যখন লোকাল হোস্ট লিখতেছেন সেটা কোথায় যাচ্ছে? এই জ্যাম্পের ভিতরে htdocs এ আসতেছে, তাই না? এই htdocs এ যখন আপনি আসতেছে, সে খুঁজতেছে ইনডেক্স ফাইল খুঁজবে। কি খুঁজবে? ইনডেক্স ফাইল। ইনডেক্স ফাইল খুঁজবে। দেখেন তো এখানে ইনডেক্স ফাইল পাচ্ছেন কিনা? সবার শেষে ভাই, সবার শেষে ইনডেক্স ফাইলটা, তাই না? তো ইনডেক্স ফাইলটা সে রান করতেছে। সেই ইনডেক্স ফাইল আপনি এখানে যদি হিট করেন দেখেন ইনডেক্স ফাইলটা রান হচ্ছে,
কিন্তু আপনি বলবেন এখানে তো ড্যাশবোর্ড লেখা উঠতেছে। তাহলে ইন্ডেক্স ফাইলের ভিতরে অবশ্যই কোনো কিছু করা আছে, অটোমেটিক্যালি তো আসার কথা না। তাহলে চলেন এই যে ইন্ডেক্স ফাইলটাকে আমরা একটু রান করি। আমরা এটাকে একটু কোনোভাবে নোটপ্যাডে যদি ওপেন করতে পারি তাহলে আপনাকে দেখাইতে মানে সহজ হবে যেটা ভিতরে আসলে আছে কি। ওপেন উইথ যদি আমি নোটপ্যাড দিই, আচ্ছা নোটপ্যাডে দিই, বেশি লাইন নাই তো, নোটপ্যাড দিই। এই দেখেন ইন্ডেক্স ফাইলটা রান হচ্ছে। ইন্ডেক্স ফাইলের ভিতর তো কিছুই নাই, কিছু আছে যে এতগুলো জিনিস রান না। হচ্ছে। তো এতগুলো জিনিস রান কই থেকে হইতেছে? এই যে এত কিছু লেখা আছে, এত কিছু এগুলো আসতেছে কই থেকে? তার মানে অবশ্যই কোনো না কিছু ইউজ করা আছে, সেই জিনিসটা কি দেখতে হবে। এখানে অনেক কিছু লেখা আছে, সব কিছু আমি বলবো না, বলার বোঝার দরকার নেই। আপনি এখানে একটা জিনিস দিয়ে বোঝাচ্ছি, সেটা হচ্ছে হেডার। হেডার হচ্ছে একটা ফাংশন। কার ফাংশন? পিএইচপির ফাংশন। কার ফাংশন? পিএসপির ফাংশন। পিএইচপির ফাংশন। এই ফাংশনটা করে কি, লোকেশন, দুইটা জিনিস নেই, দুইটা প্যারামিটার নেই। একটা হচ্ছে কোথায় আপনি পাঠাই দিবেন, এই জায়গা থেকে আপনি কোথায় পাঠাই দিবেন সেটা হচ্ছে লোকেশন, এবং কোন জায়গাতে পাঠাই দিবেন সেটা একটা জায়গার নাম বলে দেওয়া আছে। যখনই সে এই ইন্ডেক্স ফাইলে হিট করতেছে, সে ডিরেক্টলি বিভিন্ন জিনিস পড়াশোনা করার পর কি করছে, এই জায়গাতে তাকে রিডাইরেক্ট করতেছে। কোথায়? এই ইউআরআই, এই ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করতেছে। তো এই ইউআরআই ড্যাশবোর্ডটা কোথায় আছে? আপনি যদি ফাইলে আসেন, এই জায়গা থেকে দেখেন এই index.html, এই জায়গা থেকে যখনই সে করতে এই ড্যাশবোর্ডে রিডাইরেক্ট করতেছে, এই ড্যাশবোর্ডে আসলো। এখন এই ড্যাশবোর্ডে আসার পর সে কি খুঁজবে? ইন্ডেক্স ইন্ডেক্স ফাইল খুঁজবে। দেখা তো এখানে ইন্ডেক্স ফাইল আছে কিনা? লাস্টের আগেরটা। এই হলো ইন্ডেক্স ফাইল। এই ইন্ডেক্স ফাইলটা একটু ওপেন করে দেখেন তো কি কি আছে। আমি যদি এটা ভিএস কোড ওপেন করি তাহলে দেখতে পাবো একটু বেশি। ইন্ডেক্স ফাইলের মধ্যে দেখেন ওই কোডগুলো সবই এখানে আছে। আপনি যদি একটু চেঞ্জ করতে চান, সাপোজ ওয়েলকাম টু জ্যাম, আমি বললাম ওয়েলকাম টু BATCH ব্যাচ 4, এটা একটু সেভ দিলাম। এখন যদি আমি এটা রিলোড দেই, হয়েছে তো ভাই, কই জানো এটা? টাইটেলে ভাই। ও টাইটেলে দেখেন চেঞ্জ হচ্ছে ওয়েলকাম টু ব্যাচ 4। হ্যাঁ ভাইয়া, তাহলে কি এই জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন? পারবো ভাই। সবগুলো যে HTML এ কোড টোড দেওয়া আছে, কিছু PHP কোড দেওয়া আছে, এই যে লেখা টেখা যেগুলো দেওয়া আছে, তাহলে আপনি নিজের মতো করে সাজাতে পারবেন না? এটা কিন্তু যখন আমরা PHP ওই যে ডাটাবেস নিয়ে কাজ করবো তখন এটাতে আমরা কাজ করব। ডাটাবেস যখন কাজ করবো তখন এটাতে আমরা কাজ করব। ব্যাপারটা কি বুঝতে পারতেছেন? কোন ফাইল থেকে কই যাচ্ছে, এমনি এমনি কিন্তু কোনো কিছু যাচ্ছে না। ফাইল রান করাটা বুঝতে পারতেছেন? জি ভাই, বুঝতে পারছি। তাহলে লোকাল হোস্ট মানে আমাদেরকে বুঝতে হবে কোথায় পর্যন্ত আসে। লোকাল হোস্ট মানে সে বুঝতে হবে আপনাকে htdocs পর্যন্ত আসে, এতদূর পর্যন্ত আপনাকে আসতেই হবে যদি আপনি PHP ফাইল রান করাতে চান। তো এতদূর পর্যন্ত আসলেন, এখন আমরা যাব কোথায়? shf, এটা ভিতরে। তো আমরা লিখবো হচ্ছে shf। এখন shf এর পর যখন আপনি এন্টার দিচ্ছেন তখন ইন্ডেক্স ফাইলটা রান হচ্ছে। তো shf এর ভিতরে কি খুঁজবে? যখন একটা ফোল্ডারের ভিতরে সে যায়, তখন সে কি খুঁজে বলুন তো? ইন্ডেক্স ফাইল আর কি। ইন্ডেক্স ফাইল খুঁজে। index.php হতে পারে, index.html হতে পারে। তো এখানে সে কি খুঁজলো? index.html ছিল, এটা খুঁজে পেলো, সে রান করলো। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। তা যে ঢুকে যে ইন্ডেক্স ফাইলটা খুঁজতে হবে, এটা কোথায় বলে দেওয়া আছে? এটা এখানে বলে দেওয়া আছে, আমি হয়তো আপনাদেরকে সামনের দিন দেখাবো। এটা হচ্ছে কোন একটা ফাইলে বলে দেওয়া আছে, মনে নেই আমার এই মুহূর্তে। এখানে এই কনফিগারেশনে বলে দেওয়া আছে, বুঝতে পারছেন? এখানে কনফিগারেশনে হচ্ছে PHP ini ফাইল, সম্ভবত PHP ini ফাইলে সবকিছু বলে দেওয়া আছে। আপনি যদি এখানে দেখে আসেন, একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন এখানে বলে দেওয়া আছে। আমি একটু সার্চ দেই, ইন্ডেক্স থেকে সার্চ দেই। না, এই ফাইলে মনে হয় না, অন্য কোন একটা ফাইলে হয়তো আছে।
ওই ফাইলগুলোতে কনফিগারেশনে এখানে একটা জায়গাতে বলে দেওয়া থাকে যে তুমি ভাই আপনি এই সার্চ ফাইল বক্স টানলেন কিভাবে? কন্ট্রোল এফ দিলে সার্চ হবে, কন্ট্রোল এফ ওকে ভাই। দিলে সার্চ হবে। আমার ভুলে গেছি এই মুহূর্তে মনে নাই, আমার মনে পড়লে বলবো। বাট এখানে সেটা কি আছে, কনফিগারেশনে সবকিছু বলে দেওয়া থাকে যে আপনার কোনটা কি রান হবে। এখানে একটু দেখি, এই যে দেখেন, এই যে দেখেন এই ফাইলগুলো আগে রান হবে। কি কি রান হবে? index.php, index.pl, index.cgi, index.asp, index.sahtml, index.html, এই টাইপের ফাইলগুলো সে আগে কি করবে? রান করবে। বুঝাতে পারছি? তার মানে অটোমেটিক্যালি হাওয়া থেকে কোনো কিছু হয়? না ভাইয়া। হাওয়া থেকে কোনো কিছু হয় না, এটা তো ক্লিয়ার নাকি? ওকে, তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম, তাই না? এই জিনিসটা আমাদের আর দরকার আসলে নাই। আমি কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড দিয়ে আগের অবস্থায় যাই, সেভটা দেই, এটাকে কেটে দিলাম। এখন আমরা পিএইচপি নিয়ে কাজ করতেছি, এই জন্য ফাইলের এক্সটেনশনটা কি দিতে হয়? ডট পিএইচপি দিতে হয়। এখন সার্ভারের ভিতরে কি index.html কাজ করতেছে না? আমি তো index.html টা সার্ভারের ভিতরে রাখছি, কাজ করতেছে না? জি ভাই করতেছে। তার মানে HTML এর এই ফরম্যাট আপনি পৃথিবীর যেই জায়গা থেকেই রান করেন করা যাচ্ছে, কোনো সমস্যা নাই। কিন্তু যদি আপনি ডট পিএইচপি দেন তাহলে আপনাকে অবশ্যই সেটা পিএইচপির ভিতরে রাখতে হবে বা সার্ভারের ভিতরে রাখতে হবে, তাহলে রান হবে না। তো আমরা এটা কি করতে পারি, যে home ডট পিএইচপি এটা রান করতে পারি, তাহলে এই পেজটা রান হচ্ছে। এখন আমরা কি করতে পারতেছি, যে আমরা এই যে পিএইচপির ভিতরে আমরা পিএইচপি কোড করব, পিএইচপির ভিতরে পিএইচপি কি করব? কোড করব। আর একটা জিনিস বলেন, সেটা হচ্ছে আমরা কি এইচটিএমএল এর ভিতরে সিএসএস লিখতে পারতাম? পারতাম জি ভাইয়া। ভাই পারতাম। শিওর? হ্যাঁ, জি ভাই কিভাবে লিখতাম? স্টাইল ট্যাগ দিয়ে বা স্টাইল ট্যাগ ইনলাইন দিয়ে। সিএসএস ব্যবহার করে। এই স্টাইল ট্যাগ দিতাম। জি ভাই জি, স্টাইল ট্যাগ কেন দিতাম? এটা এটা CSS ডিফাইন করে লেখার যে জন্য। সিএসএস যে সিএসএস, ইয়ে করবে। তাহলে আমরা এই এইচটিএমএল এর ভিতরে পিএইচপি ইউজ করতে পারবো। বাট কি করতে হবে? পিএইচপি এর একটা সিনট্যাক্স আছে, লেস দেন, গ্রেটার দেন, ডাবল কোশ্চেন মার্ক, এটার ভিতরে এই হচ্ছে পিএইচপি ব্লক। সরি, পিএইচপি লিখতে হবে মনে পিএইচপি হয়। লিখে নিত না, পিএইচপি, এটা হলো পিএইচপি এর ব্লক। যদি আপনি এটার ভিতরে পিএইচপি লিখেন তাহলে কি করবে? পিএইচপি সেটা চিনবে। বুঝাতে পারছি? জি ভাই সবাই বোঝেন না? আবার বুঝেই লাভ কি? কালকে তো বুঝতে ভুলেই পারছি। যাবেন। বুঝে লাভটাই কি? কালকে তো ভুলেই যাবেন, তাই না? সো না বোঝাই ভালো, মাথার মধ্যে ঝামেলা না নেই ভালো। এখন এই জায়গাতে আমরা পিএইচপি যদি লিখি তাহলে সে বুঝতে পারে যে এটা পিএইচপি কোড, এগুলা আর এগুলা সব এইচটিএমএল এর কোড। তো পিএইচপি তে আমরা যখন জাভাস্ক্রিপ্টে কোনো কিছু ডিসপ্লে করা শিখতাম তখন আমাদের পদ্ধতি কয়টা ছিল? তিনটা। একটা হচ্ছে document.write, আর একটা হচ্ছে console.log, আর একটা alert। অ্যালার্ট। এখানে পিএইচপি তে তিনটা জিনিস না, এখানে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে ইকো, ইকো মানে প্রিন্ট করা। এটা কোটেশন দিলাম, এখানে আমি বললাম হচ্ছে হ্যালো পিএইচপি। কি লিখলাম? হ্যালো পিএইচপি। এখন আমি যদি এই ফাইলটা রান করি, রান তো করাই আছে, যদি রিলোড দেই তাহলে কি আসছে? হ্যালো পিএইচপি আসছে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রিন্ট, PRINT, প্রিন্ট। প্রিন্টের মধ্যে যদি আমি লিখি সামথিং, এটা কি কোটেশন দিতে হয় কিনা আমি একটু দেখতে হবে, ভুলে গেছি। কোটেশন দিতে হবে ভাই। কোটেশন দিতে হবে না? না, কোটেশন তো দিতেই হবে, কিন্তু ওই যে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে কিনা সেটা জানি না, কি বলতেছি। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট দিলেও চলে, না না দিলেও চলে, সমস্যা নেই। যাই হোক, এই দুইটা পদ্ধতিতে আমরা কোনো কিছু প্রিন্ট করতে পারি। বাট পিএইচপি তে এই দুটার মধ্যে আমরা সবচেয়ে প্রচলিত যেটা জিনিস সেটা হলো আমরা ইকো দিয়ে প্রিন্ট করব। প্রিন্ট দিয়ে করব না, এই দুটার মধ্যে কিছু বেসিক ডিফারেন্স আছে। তার থেকে সবচেয়ে বড় পার্থক্য যেটা হলো সেটা হলো ইকোটা হচ্ছে প্রিন্টের থেকে ইকোটা অনেক বেশি ফাস্টার, প্রিন্ট তুলনামূলক একটু কম ফাস্টার। আরেকটা পার্থক্য হচ্ছে এই প্রিন্ট হচ্ছে মাল্টিপল প্যারামিটার দিতে পারে না। আমি যদি একাধিক জিনিস প্রিন্ট করতে চাই, একাধিক ভেরিয়েবল প্রিন্ট করতে চাই, সেটা করতে পারে না।
আপনাকে একটা জিনিস করতে হবে, আর এই ইকোটা একাধিক জিনিস একসাথে প্রিন্ট করতে পারে। আরো কি এটার পার্থক্য ভিতরে আছে? 10টা প্রিন্ট করতে পারবে আর কি। রাইট, এই ইকো হচ্ছে রিটার্ন করে, কি রিটার্ন করে ভুলে গেছি। এরকম 2-3টা পার্থক্য আছে, একটু দেখে নিয়ে। সবচেয়ে বড় যেটা বললাম, আমরা প্রিন্টটা ইউজ করব না, বাট ইকোটা সবচেয়ে বেশি ইউজ করব। তো ইকোটার কথা মনে রাখেন যে ইকোটা আমরা বেশি ইউজ করব। তো এই দুইটা জিনিস দিয়ে আমরা কি করতে পারতেছি? প্রিন্ট করতে পারতেছি, প্রিন্ট তাই না? করতে পারতেছি। এখন আপনি মনে করতেছেন যে এই কোডটুকু কপি করে আমরা যে এই ইন্ডেক্স ডট এটা ছিল, এটার ভিতরে পিএসপি ভার্সনটা তৈরি করে দেই, এই যে পিএসপি লিখি। তাহলে আমরা যদি ইন্ডেক্স ফাইলটা রান করি, যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, তাহলে পিএসপির কোড রান দেখাচ্ছে না, এই যে আমি এটা উঠাই দিলাম, আছে কিছু? কিছু নেই। তার মানে এটা কিন্তু রান হচ্ছে না। কেন রান হচ্ছে না? কারণ এটা হচ্ছে HTML ফাইল, এটা হলো এক্সটেনশন এইচটিএমএল ফাইল। HTML। আমরা পিএসপি এর ভিতরে এইচটিএমএল লিখতে পারি, কোনো সমস্যা নাই। কথা বোঝেন না কেন? আমরা হোম ডট পিএসপি, এই যে পিএসপি ফাইল, পিএসপি চলবে না। পিএসপি ফাইলের ভিতরে আমরা এইচটিএমএল লিখছি না, কোনো সমস্যা নাই। কিন্তু এইচটিএমএল ফাইলের ভিতরে পিএসপি সে রিড করতে পারবে না। বোঝেন নাই? বুঝতে পারছি ভাই। সহজে বুঝতেছেন কেমনে, আমি সেটাও বুঝতেছি না। তাহলে কোশ্চেনটা কি? আপনি যদি মনে করেন যে আমি একটা জিনিস দেখবো, যে আমরা এটা কি করছি বলেন তো, এইচটিএমএল লিখছি না, আমরা এই পিএসপির ভিতরে কি করব? পিএসপির ভিতরে আমরা এইচটিএমএল তৈরি করব। কি করব? তৈরি করব। এটা একটা পিএসপি ফাইল না? জি ভাইয়া। পিএসপি ফাইল। তো পিএসপি ফাইলের ভিতরে আমি কি করব? এই যে পিএসপি সিনট্যাক্স লিখব, ডাবল কোশ্চেন পিএসপি, এটা হলো পিএসপির কি ব্লক, এটা হলো পিএসপির ব্লক। আমরা এটার ভিতরে এইচটিএমএল তৈরি করব। কিভাবে তৈরি করব? আমরা মানে ইকো মানে কি জানি? একাধিকবার প্রিন্ট। একাধিকবার না ভাই, ইকো মানে কোনো কিছু ডিসপ্লে করা, প্রিন্ট করা, যেটা আমরা ব্রাউজারে দেখতে চাচ্ছি সেটাকে প্রিন্ট করার জন্য। তো অনেকগুলো একসাথে প্রিন্ট করতে পারি। সেটা আলাদা, আমরা একাধিক সেটা করা যায়, বাট ইকো মানে হচ্ছে ব্রাউজারে কোনো কিছু ডিসপ্লে করা, যেটা আমরা ডকুমেন্ট ডট রাইট দিয়ে করতাম। তো ইকো লিখলাম। এখন ইকো লেখার পরে একটা কোটেশন দিলাম। এই কোটেশনের ভিতরে আমি এইচটিএমএল এর ট্যাগ লিখব, এইচটিএমএল। এটাকে আমি সেমিকোলন দিয়ে শেষ করলাম। এটা হলো একটা স্টেটমেন্ট। যখন আপনি সেমিকোলন দিবেন, তার মানে হচ্ছে এটা একটা স্টেটমেন্ট। কয়টা স্টেটমেন্ট? একটা স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্ট কি করতে হয়? শুরু করতে হয়, শেষ করতে হয় না? আমরা এটাকে কি করব? নিচের দিকে নিয়ে এসে এটা শেষ করব, এই স্ল্যাশ এইচটিএমএল। তার মানে এইচটিএমএল শুরু করলাম, এইচটিএমএল শেষ করলাম। আমরা যদি ডিসপ্লেতে যাই, কিছু আছে রেজাল্ট? ওইটা না, হোম, এইচওএমই হোম ডট পিএসপি, রেজাল্ট কিছু আছে? না ভাইয়া। ইন্সপেক্ট করলে এগুলা তৈরি হচ্ছে না। ওকে, আসেন আমরা এই সবগুলা জিনিস তৈরি করব, আসলে পিএইচপি তৈরি করব। এইচটিএমএল এর যে ফরম্যাট, এইচটিএমএল এর যে বয়লার প্লেট, এইচটিএমএল এর যে স্ট্রাকচারটা, সেটা আমরা পিএইচপি তে তৈরি করব। ঠিক আছে? তো এইচটিএমএল দিয়ে শুরু করলাম, এইচটিএমএল শেষ করলাম, এরপর কি থাকে বলেন? হেড এবং বডি। হেড থাকে। তাহলে আমরা দিলাম কি? এইচইএডি, হেড ট্যাগ। কি লিখছি আমি? এইচইএডি, হেড, হেড ট্যাগ লিখলাম। এটা শুরু করলাম, এটাকে আমাকে কি করতে হবে? শেষ করতে হবে। এরপরে কি করতে হবে? আরো দুটো নিলাম, বডি নিতে হবে না? বডি নিলাম। এটা কি কিছু বুঝতেছেন না নাকি? বুঝতেছি ভাইয়া। BODY, বডি। এই বডির ভিতরে আমি কি করব? একটা হেডিং ট্যাগ নিব, এইচসিএইচও হেড ইকো। ভাই ডক টাইপ লাগবে না? কোনটা? ডক টাইপ HTML। না, ডক টাইপ দরকার নেই তো। ডক টাইপ কেন দেই এটা বলি না আমি। ডক টাইপটা কেন দেই? ডক টাইপ মানে কি? যেটা এই ডক টাইপটা থাকে, ডকুমেন্ট টাইপ।
ডক টাইপ মানে হচ্ছে, এটা আমি বলি নাই, সিরিয়াসলি বলি নাই। বলছেন ভাই, বলছিলেন ভাই, বলছিলেন। ভাই এটা মনে হয় বলছিলেন যে HTML ভার্সন বোঝানোর জন্য। HTML ভার্সন বর্ধন, রাইট, একদম রাইট। এটা দেওয়ার সাথে কোনো সম্পর্ক নাই। কথা হচ্ছে HTML বিভিন্ন ভার্সন আসতো, এই ডক টাইপ দেওয়া মানে হচ্ছে এটা আমরা বোঝাচ্ছি যে HTML5 ভার্সন ইউজ করতেছি। আপনি যদি গুগল করেন কখনো যে HTML4 ডক টাইপ, HTML4 এর ডক টাইপ দেখবেন যে আলাদা, HTML4 এর ডক টাইপ দেখবেন আলাদা। ঠিক আছে, এটা হলো HTML5 বোঝাচ্ছে। এরপরে নিচের দিকে আসেন, এই যে দেখেন 4.0.1 এর ডক টাইপটা কত বড় ছিল, তারপর 1.x HTML এর ডক টাইপ কত বড় ছিল। এগুলো দ্বারা বোঝা যায় কি HTML ভার্সন। ঠিক আছে, ক্লিয়ার তো নাকি, না ভুলে যাবেন? ক্লিয়ার। ভুলে যাবেন, সেটা স্বাভাবিক। তারপর বললাম মানুষ ভুলে যায় দেখেই সবকিছু মনে রাখে। যদি আপনি ভুলে না যাইতেন, আপনার কাছে মনে হয় যে আপনি এতদিন বাঁচতে পারতেন? মাথার মধ্যে সারাটা দিন কত কিছু ঢুকতেছে, সবকিছু জমা থাকতো তাহলে শেষ। মেমরি ফুল হয়ে যেত ভাই। হ্যাঁ, রাইট। তো দেখেন আমরা কি করলাম, আমরা একটা HTML কি করতেছি বলুন তো, একটা স্ট্রাকচার তৈরি করতেছি। হেডের ভিতরে টাইটেল দিতে পারি ECHO, ইকো, কি দিব, সিনট্যাক্স, TITL, টাইটেল। শুরু করলাম, আমি কিছু এটাকে শেষ করতে হবে, ECHO, ইকো, কোটেশন, TITL। এই জিনিসগুলো আমি কেন শেখাচ্ছি বলুন তো? আসলে কি এগুলো এভাবে না শেখালে কোনো সমস্যা হইতো না? আমি চেষ্টা করতেছি কি এই জিনিসগুলো আমি বলার চেষ্টা করি ভাই, এই জিনিসগুলো আপনি ইউটিউব পাবেন না, কিন্তু আপনি যেগুলো শিখবেন আলটিমেটলি ওগুলো ইউটিউবে সবই আছে। আপনার সাথে আর আপনার আশপাশের বন্ধুর সাথে ডিফারেন্সিয়েশন তৈরি করার জন্য এই জিনিসটা যথেষ্ট। সে PHP অনেক কাজ করে, তাকে এভাবে বললে যে এভাবে আমরা এই HTML তৈরি করতে পারি PHP তে, সে একটু অন্যভাবে নিবে আপনাকে, হ্যাঁ, একটু ভ্যালু পাবে, লেজেন্ড। একটু চিন্তা করবে, কিন্তু আলটিমেটলি আপনি কিছু জানেন না, কিন্তু কিছু একটা জানেই মনে করেন যে আপনি অনেক ভাব দেখাতে পারবেন। দেখানোর জন্য। হ্যাঁ, তো ভাব দেখাবেন একটু, সমস্যা কি? দেখাইতে হবে একবার, কত দেখা। ECHO, ইকো, আপনি টাইটেলের মধ্যে মনে করেন যে PHP কিছু একটা লিখলেন। দেখেন আপনি এটা কিন্তু এখন কেস সেন্সিটিভ, আপনি সেমিকোলন না দিলে কি হবে, এরর কিন্তু দিবে। ঠিক আছে। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল, যদি আমি সব কাজ PHP ভিতরে করতে পারি, ইন্ডেক্সের কাজগুলো, তাহলে index.html ফাইলটা দরকার কেন? PHP ভিতরে সব কোড লিখবো। হ্যাঁ, তো কি কি দরকার ছিল বলেন, আবার বলেন কি বললেন? মানে বললাম যে PHP এর ভিতরে যদি HTML ফাইলগুলো লেখা যায়, কোডগুলো লেখা যায়, তাহলে আমার index.html ফাইলটা দরকার কেন? বানানোর দরকার আছে? তো আপনাকে বানাতে কি বলছে? আমি জাস্ট পার্থক্যের জন্য এটা তৈরি করে দেখালাম, আপনাকে তো বানাতে বলে না কেউ। আপনি বানাবেন কেন? যখন PHP শিখবেন, আমি অনেক কাজ দেখাবো, হয়তো সুযোগ যদি হয়, যে দেখবেন যে ওই যে আপনারা করতেন না যে একই পেজ বারবার একই কোড বিভিন্ন পেজে দেওয়া লাগতো, একই করে হেডারের যে ট্যাগগুলা এই পেজেও আছে, অন্য ওই যে কন্টাক্ট পেজেও হেডারটা আছে, সব পেজে হেডারটা আছে, রাইট। ফুটারটা সব পেজে ফুটারটা থাকে, একই কোড রিপিটেড হয় না। এই কোডগুলো করব কেন? যখন আপনি PHP তে আসবেন তখন একটা জায়গাতে ফাইল তৈরি করবেন, শুধু অন্য জায়গাতে শুধু লেজ লাগাই দেবেন, সে কাজ করে দেবে। PHP এর উপকারিতা আছে না? তো যাই হোক, আমাদের হেড টাইটেলটা হয়ে গেছে। এখন আমরা চাইলে কি করতে পারি, আমরা একটা বডিতে একটা কিছু একটা বসাইতে পারি। বডিতে আমরা PHP ক্লাস এরকম কিছু একটা লিখতে পারি। বুঝা গেছে? হ্যাঁ ভাই। শিওর? হ্যাঁ। তাহলে আমরা কি করতে পারতেছি বলেন? আমরা PHP এর ভিতরে HTML লিখতে পারতেছি। কি করতে পারতেছি আমরা? PHP এর ভিতরে আমরা HTML লিখতে পারতেছিলাম না? কন্ট্রোল X দিলাম, লিখতে পারতেছিলাম না কি? জি ভাই। আবার আমরা কি করতে পারতেছি যে PHP এর ভিতরে আমরা HTML লিখতে পারতেছি। তাহলে আমাদের কোশ্চেনটা কি? আপনি যদি বন্ধু-বান্ধব জিজ্ঞেস করবেন যে ভাই আমরা PHP এর ভিতরে মানে PHP ফাইলের ভিতরে তো HTML লিখতে পারতেছি, সেটা তৈরি করতে পারতেছি, কিন্তু আমরা HTML তৈরি করব PHP দিয়ে, ইজ ইট পসিবল কিনা?
পসিবল ভাই। পসিবল। এখন যখন আপনি পিএইচপি তে কাজ করতেছেন, এখন আপনার সমস্যা হবে, এখন আপনি ইরর ফেস করবেন। ইরর পিএইচপি তে কেন? কিছু বেসিক কিছু ইরর আছে। ইরর মানে কি? ভুল। আপনি যেগুলো ভুল করবেন সেগুলো আপনাকে দেখাবে। আমরা যখন জাভাস্ক্রিপ্টে ভুল করতাম, ওই ভুলগুলো কোথায় দেখাইতো? কনসোলে। কনসোলে দেখাইতো। কিন্তু এটা আর কনসোলে দেখাবে না, এটা আপনাকে ব্রাউজারে দেখাবে। আপনি এখানে কোথাও সেমিকোলন বন্ধ করে দিলেন, এই সেমিকোলনটা কি করলেন? বন্ধ করে দিলেন, সেভ দিবেন, অটোমেটিক্যালি এখানে একটা ইরর লাল দেখাচ্ছে না? হ্যাঁ। যদি কোনো ভাগ্যবশত অনেক কোডের মধ্যে এই লাল কালারটা আপনার চোখে নাও পড়ে, আপনি যদি এখানে আসেন, তাহলে কি করতেছেন? ও সেই জিনিস। আপনাকে এখানে ইররটা বলে দিচ্ছে। এবং দেখেন এত ভালো একটা জিনিস যে আপনাকে লাইন নাম্বারও বলে দেবে যে কত নাম্বার লাইনে আপনি ভুল করতেছেন। বোঝেন নাই? আপনাকে আসলে বলছে 11 নাম্বার লাইনে আপনি ভুল করতেছেন। এখন 11 নাম্বার লাইনে কি ভুল করতেছেন সেটা তো চোখে পড়তেছে না। আপনাকে বুঝতে হবে কিছু ইরর আছে। তার মধ্যে নাম আছে একটা সিনট্যাক্স ইরর। সিনট্যাক্স ইরর এটা একটা কমন একটা, মানে পিএইচপি তে কতগুলো টাইপের ইরর আছে, যেমন ফ্যাটাল ইরর, ওয়ার্নিং, সিনট্যাক্স ইরর, এরকম 4-5 প্রকারের ইরর আছে। আপনাকে যদি ভাইবা দিতে যান তাহলে আপনাকে জিজ্ঞেস করবে যে পিএইচপি তে কত টাইপের ইরর আছে। তো কোন টাইপের ইরর গুলো আসলে কি হতে পারে? যেমন আপনি ডক্টরের কাছে যাবেন, যাওয়ার পর আপনাকে প্রবলেম যখন আপনি বলবেন যে এই প্রবলেম আপনার হচ্ছে, তো ডক্টর আগে থেকে জানে না যে এই প্রবলেম হলে এই মেডিসিন দিতে হবে, এই প্রবলেম হলে এই মেডিসিন দিতে হবে। তো যখন আপনি এই সিনট্যাক্স ইরর পাইলেন, তখন আপনাকে বুঝতে হবে এখানে তেমন কোনো প্রবলেম হয় না, অথবা কোথাও কোমা, কোথাও হচ্ছে সেমিকোলন, এরকম কোনো কিছু একটা মিস্টেক হয়েছে, সেই জন্য এই সিনট্যাক্স ইরর দেয়। বুঝাইতে পারিনি? বুঝতে পারছি ভাইয়া। পিএইচপি তে অনেকগুলো টাইপ, অনেকগুলো না, 4 থেকে 5 প্রকার, সময় গুগল করলে পাবেন 4-5 প্রকারের ইরর আছে। কোন টাইপের ইরর আসলে আসলে প্রবলেমটা কি হয় এটা আপনি আগে থেকে বুঝতে পারবেন। যেমন যখনই সিনট্যাক্স ইরর আসতেছে, তখনই আমি বুঝতে পারছি এখানে কোথাও একটা সেমিকোলন বা কোনো কোলন বা কিছু একটা মিস হয়েছে। তো এই জন্য সেটা হয়। তখন আপনি কি খোঁজ করবেন যে কোথায় সেমিকোলন বা কোথায় কোমা টোমা কিছু মিস হয়েছে কিনা, তখন অন্য কিছু খোঁজ করবেন না। তার মানে এটা হলো সিনট্যাক্স ইরর। এখন এখানে সিনট্যাক্স ইরর দেওয়ার আগে এখানে একটা পার্স ইরর নামে একটা লেখা আছে। কি আছে এটা? পার্স ইরর। পিএইচপি তে একটা কাহিনী আছে। পিএইচপি তে এই কোডগুলা যখন আপনি লিখেন, এই কোডগুলা লেখার পর যখন আপনি ফাইলটা রান করেন, তখন এই কোডগুলা রান হওয়ার আগে, কোডগুলা রান হওয়ার আগে এই পার্সার নামে একটা ইঞ্জিন আছে। পিএইচপি পার্সার নামে একটা ইঞ্জিন ইঞ্জিন। আছে, যে ইঞ্জিনটা কি করে, কোডটাকে রিড করে, কোডটাকে রিড করে দেখে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। বারবার রিড করে। অ্যাজ লাইক অ্যাজ আপনার যদি প্রধানমন্ত্রী যদি রাস্তায় কোনো রাস্তায় বের হয়, তার 1 ঘন্টা আগে থেকে দেখবেন ওই রাস্তা চেক করতেছে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। পুলিশ বিভিন্নভাবে মোতায়েন করে রাখে, সবকিছু যদি ঠিকঠাক থাকে তারপরে প্রধানমন্ত্রী গাড়িটা ওই দিক দিয়ে যায়। তো পিএসপির ফাইলটা তখনই রান হবে যখন সবকিছু ঠিকঠাক থাকবে। তার আগে সে ঠিকঠাক থাকে বা থাকবে না সেটা চেক করে কি? এই পার্স নামের এই জিনিসটা চেক করে। বুঝাতে পারি নাই? এই পার্সার নামে একটা ইঞ্জিন আছে পিএইচপি, সে আগে থেকে চেক করে যে কোথাও কোনো সমস্যা আছে কিনা, তারপরে সে ফাইলটা রান করার জন্য বলে। তো যাই হোক, আমরা দেখলাম যে সিনট্যাক্স ইরর নামে একটা ইরর আছে, সেই ইররটার কারণে আমরা এরকম পাই। আর ইররটা দিলে লাইন নাম্বার পর্যন্ত আমরা বলে দেবে যে কোথায় কি সমস্যা হচ্ছে। তো সিনট্যাক্স ইরর মানে এরকম কি বললাম, যে কোথাও সেমিকোলন, কোথাও কোমা, এরকম কোনো ছোট মোটো ভুলের কারণে সিনট্যাক্স ইরর দেয়। আবার যদি আপনি ফ্যাটাল ইরর পান, ফ্যাটাল ইররটা হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স ইরর। মানে কোথাও লজিকে প্রবলেম হইলে, কোন একটা লজিকে যদি প্রবলেম হয়, সেই লজিক গুলাতে আপনার হচ্ছে ফ্যাটাল ইরর দেয়। তো এরকম টাইপের কয়েকটা ইরর আছে, ইররগুলো আপনারা একটু দেখে নিন। আমরা এখন যেটা ভাইয়া নোটিস এরর আছে, ওয়ার্নিং এরর আছে। নোটিশ, ওয়ার্নিং, এর কয়েকটা এরর আছে। এই জিনিসটা দেখে নেবেন কোন এররটাতে কি হয়। তো আমরা এটা না করে আমরা যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে আমরা এই HTML-টা নিয়ে আসি। এই HTML আনার পরে আমরা এখানে PHP লিখব কোড। এখানে PHP কোড লেখার জন্য আমরা যেটা করতে পারি, PHP ব্লক নিতে হবে না? এটার ভিতরে যদি PHP নিয়ে কাজ করতে চাই তাহলে আমাকে PHP ব্লক নিতে হবে, তাছাড়া আদারওয়াইজ সে তো বুঝতে পারবে না যে এখানে PHP আদৌ আছে কিনা। ঠিক আছে?
এটা লিখতে হলো। এখন এটার ভিতরে আমরা কোনো প্রোগ্রামিং শেখার আগে আমরা সবচেয়ে আগে শিখি কি? প্রোগ্রামিং শেখার সবচেয়ে বেসিক জিনিস হচ্ছে ভেরিয়েবল। তো ভেরিয়েবল সম্বন্ধে কি আমি এখন ডিটেইলস কথা বলবো? না ভাইয়া। তো বলেন তো কি হোয়াট ইজ ভেরিয়েবল? ভেরিয়েবল হচ্ছে একটা মেমরি লোকেশন যেখানে আমরা ডেটা রাখতে পারি। এনার সাথে কি সবাই একমত? ইয়েস ভাইয়া। তো এটা একটা মেমরি লোকেশন, তাহলে ভেরিয়েবল না ডিটেইলস কথা বলার প্রয়োজন নাই। আমরা জাভা স্ক্রিপ্টে ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য কি লিখতাম? $, VAR, এই তো। ডলার সাইন লাগতো না ও সরি 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 সরি, শুধু var, v আর var, এটা লিখে রাখতে তো নাকি? তারপরে ভেরিয়েবলের নেম, তারপরে হচ্ছে সেটা ভ্যালু, এই তো। জি ভাইয়া। PHP তে দেখেন পার্থক্য কি? $, তারপরে ভেরিয়েবলের নেম, সাপোজ দিলাম হচ্ছে x ইকুয়াল 10, তাহলে পার্থক্য কোন জায়গাতে? উপরে ডলার সাইন দিই নেই। শুধু $, অন্য কোনো পার্থক্য আছে? না ভাইয়া। তাহলে এটা নিয়ে আর বিস্তারিত কথা বলার প্রয়োজন আছে? এই জন্য জাভাস্ক্রিপ্টের সময় বেশি দেওয়া হয়েছে, যাতে সময় আমাদের কম দেওয়া লাগে। তাহলে ভেরিয়েবল x ইকুয়াল টু 10, এখন এটাকে যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে কি করতে হবে? ইকো দিয়ে ডলার সাইন দিয়ে ECHO, ইকো। ইকো মানে কি? প্রিন্ট করা। কোনো কিছু প্রিন্ট করা। কি প্রিন্ট করবেন? ওই x, কারণ x এর ভিতরে 10 আছে, ভেরিয়েবলে যা থাকবে সেটাই। 10 প্রিন্ট হইছে। হ্যাঁ। ভেরিয়েবল লেখার জন্য আমরা জাভাস্ক্রিপ্টে কিছু স্ট্যান্ডার্ড শিখছিলাম না, যে কিভাবে লিখতে হয়, আবার কিছু মেজর রুলস আছে না? ওই একই মেজর রুলস, যে এ থেকে জেড শুরু করতে পারবেন, তারপরে কি করতে পারবেন, ওই যে কোনো নাম্বার আগে দেওয়া যাবে না, সেটা এটার ক্ষেত্রেও। তার মানে ভেরিয়েবল আগে যদি আপনি কি দেন 1 দেন, সে নিবে? নিবে না। নিবে না। তার মানে জাভাস্ক্রিপ্টের ওই যেটা স্ট্যান্ডার্ড, এখানেও সেই স্ট্যান্ডার্ড। তার মানে এটা নিয়ে আমি আর কি করতেছি না, কথা বলা গেদাচ্ছি না। বুঝাইতে পারছি? তো আমরা কি করতে পারি, যে ভেরিয়েবল FNAME, f name ইকুয়াল টু দিলাম হচ্ছে স্ট্রিং, যে ANWR, আনোয়ার, এটা শেষ করলাম। তাহলে f নামের ভিতরে কি আছে? আমার এই ভ্যালুটা আছে। এরপরে ভেরিয়েবল LNAME নেম ইকুয়াল টু HOSSN হোসাইন, ঠিক আছে? এখন এই দুটাকে আমি প্রিন্ট করব, এই দুটাকে আমি প্রিন্ট করব, এই দুটাকে। তাহলে প্রথমে লিখলাম হচ্ছে এই ভেরিয়েবল, এই ভেরিয়েবল, তারপরে দিব হলো এই ভেরিয়েবল প্লাস এই ভেরিয়েবল। আমি যদি রিলোড দেই, এরর দেখাবো। এরর আসছে, ঠিক আছে? এখানে এই যে প্লাস যেটা দেখেন 17 নাম্বার লাইনে, এই যে স্ট্রিং প্লাস স্ট্রিং, এটাকে ফ্যাটাল এরর করছে। ফ্যাটাল এররটা চোখে পড়ছে? এই ফ্যাটাল এররটা মানে জটিল একটা এরর। এখানে কোনো প্রকার ওই সামান্য সেমিকোলন বা ডট এগুলা মিস্টেকের কারণে ফ্যাটাল এরর আসে না। আপনার লজিকটা এখানে ভুল হয়েছে, যে আপনি দুটো জিনিসকে অ্যাড করতে এখানে প্লাস সাইন দিচ্ছেন কেন? এখানে কি প্লাস করতেছেন? দুটো ভেরিয়েবল যোগ করতেছেন? এটা জাভাস্ক্রিপ্ট না, ঠিক আছে? সো এখানে লজিকের এররটা আপনাকে দিচ্ছে। এখানে কি করতে হবে? দুটো জিনিস ডট করার জন্য ডট সাইন দিতে হবে। এই একটা ডট দিলাম, ডট দেওয়ার পর একটা মাঝখানে আমি স্পেস দিব, এই জন্য একটা দিলাম, এই পাশে একটা ডট দিলাম। তাহলে কি করলো? ডট দিয়ে কনক্রিট করলো। আমি যখন রিলোড দেই, চলে আসছে? হ্যাঁ ভাই। তাহলে মনে হয় বুঝাতে পারতেছি নাকি? পারতেছেন ভাই বুঝাইতে। এখন আমরা এগুলো সব বুঝলাম, খুবই ভালো কথা। তাহলে জাভাস্ক্রিপ্টে আমরা কি শিখছিলাম? ইফ ইলস শিখছিলাম, জি। যে ডলার সাইন x ইকুয়াল টু 10, ডলার সাইন y ইকুয়াল টু 20। এরপরে আমি যদি এটাতে কি করতে চাই, দুটার মধ্যে ঠিকঠাক আছে কিনা চেক করতে চাই, তাহলে কি করব? ইফ দিব না? ইফ যদি কি হয়, ডলার x গ্রেটার দেন ডলার
ওয়াই হয়, তাহলে ভিতর ঢুকবে কি করবে, ইকো করবে যে ওকে ডান। এটা প্রিন্ট করবে কিনা বলেন? করবে ভাইয়া। করবে? করবে না ভাইয়া। করবে না, করবে না। কেন করবে না? লজিকটাই ভুল। তার মানে এই গেট থেকে তো সে ভিতর ঢুকতে পারবে না। লজিকটা কি ভুল। যদি আমি একটা গেটটা ওপেন করে দেই ঢোকার জন্য, সেই লজিকটা বলে দেই, তাহলে কি করবে? ওকে ডান। এখন দেখেন তো এই জিনিসগুলো, এই ইফ ইলস, এই জিনিসগুলো শেখানোর দরকার আছে পিএইচপি তে? মানে ওটা থেকে এটা পার্থক্য কোন জায়গাতে বলেন? শুধু ওখানে ডকুমেন্ট ডট রাইট লিখতাম, এখানে কি লিখতেছি, ইকো লিখতেছি, আর এখানে ভেরিয়েবল এর মধ্যে লিখলাম। মনে হয় গ্যাপ নাই গা হ্যাঁ, পিএইচপি তে। ইলস ইফ যেটা, সেটা সিনট্যাক্স মানে একটু চেঞ্জ আছে। আচ্ছা, ইলস আর ইফ একটু ইফের সিনট্যাক্স চেঞ্জ আছে। যদি আপনি এখানে ইফ লেখেন, এরপরে যদি আমরা কি করতে পারি, ই এল এ সি, ইলস, এবং ইলস আমরা জাভাস্ক্রিপ্ট করতে পারি, ইলস এর পরে একটা ইফ দিতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা এখানে পিএইচপি তে কি আছে, ইলস এফ একসাথে আছে, ইলস এফটা একসাথে আছে। এটা আপনাকে সাজেস্ট করবে, ওরা অলরেডি সাজেস্ট করবে ই এল এ সি, ইলস যদি লেখেন তখন দেখেন এখানে গ্যাপ দিয়ে কোনো কিছু আছে, তাকে সাজেস্ট করবে, আপনি এটা বুঝতে পারবেন। তো এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নাই। এখন এই জিনিসগুলো কি শেখানোর কোনো প্রয়োজন আছে আমার, বলেন বিস্তারিত কথা বলেন। হ্যালো, প্রয়োজন নেই ভাইয়া। এই জিনিসগুলা কি বিস্তারিত বলার দরকার আছে? সামনে যাব? কেউ কথা বলে না, বুঝছেন সমস্যাটা কোন জায়গায় আল্লাহ জানে। এখন আমরা কি করতে পারি, আমরা ফাংশনে কাজ করতে পারি। ফাংশন, ফাংশনে কয়টা পার্ট থাকে? জাভাস্ক্রিপ্টে কয়টা পার্ট ছিল? দুইটা পার্ট। দুইটা ভাগ। কি কি ফাংশনের পার্ট থাকে? একটা হচ্ছে ফাংশনের নাম, ডেফিনিশন, আর একটা ফাংশনের কলিং। তো আমরা কি করব, একটা ফাংশনের ডেফিনিশন তৈরি করব। ফাংশন ডেফিনিশন তৈরি কি হচ্ছে, ফাংশন এফ ইউ এন সি টি আই ও এন, ফাংশন। এরপর কি লিখতে, ফাংশন নাম দিতে হয় না, এন এ এম ই, নেম। এরপরে কি, ফার্স্ট ব্র্যাকেট, এরপরে সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ। এই ফাংশনের ভিতরে আপনি কি করতে চাচ্ছেন সেটা আপনি করতে পারেন। আমি লিখলাম শুধু একটা ইকো, ইকো দিয়ে বললাম যে this is f u n c t i o n, this is function। এই ফাংশনটা কি রান, এখন রিলোড দিলে দেখতে পাবো কিছু কিছু আছে? কল করতে হবে তাহলে আসবে ভাই। এটাকে কল করতে হবে as like as জাভাস্ক্রিপ্ট। পার্থক্য আছে? না ভাইয়া, পার্থক্য নাই। কল করলেন চলে আসছে, আপনি 10 বার কল করবেন 10 বার চলে আসবে। তাহলে এটা কি বোঝানোর দরকার আছে? সেমিকোলন মিসিং। এখানে সেমিকোলন দিতে হবে, প্রথমটা দিলে হবে, হ্যাঁ, লাস্টেরটা দেওয়ার প্রয়োজন নাই। বলেন, কথা বলতেছেন না কেন? বুঝছি ভাই এগুলা। আমি কিন্তু এই জিনিসগুলো যেগুলো জাভাস্ক্রিপ্টে করে আসে সেই জিনিসগুলো খালি আপনাকে দেখানোর চেষ্টা করতেছি যে কোনো পার্থক্য কিন্তু তেমন নাই। সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই, ঠিক আছে? তো এরপরে আমরা কি দেখতে পারি, যে আমরা একটা অ্যারে দেখি। অ্যারে নিয়ে কাজ করছিলাম না? এই হলো ডাটা নামে একটা অ্যারে, অ্যারে দিলাম থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি কি করতে পারি, অ্যারে কত প্রকার, ইন্ডেক্সিং এর উপর অ্যারে কত প্রকার, আমরা হয়তো এক প্রকারই দেখছিলাম, কিন্তু এই ইন্ডেক্সিং এর অ্যারে কয় প্রকার, 3 প্রকার না? নিউমেরিক্যাল অ্যারে, অ্যাসোসিয়েটিভ অ্যারে, মাল্টি ডাইমেনশনাল অ্যারে। আমরা এখানে দেখব হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারেটা দেখব। এখানে দিলাম হচ্ছে কি, এন এ এম ই, নেম। এই নেমের ভ্যালুটা কি, আমি নেমের ভ্যালুটা বলে দিলাম হচ্ছে এ এন ডব্লিউ এর আনওয়ার্ড। এখানে একটা কমা দিলাম, এরপরে দিলাম হচ্ছে সি আই টি ওয়াই, সিটি। এরপরে সিটিটা বলে দিলাম, সিটি ভ্যালুটা কি, ডি এইচ এ, ঢাকা। এরপরে একটা কমা দিলাম, এরপরে বললাম হচ্ছে সি ও ইউ এন টি আর ওয়াই, কান্ট্রি। এখানে আমি বলে দিলাম বি এ এন জি এল এ ডি ই এস, বাংলাদেশ।
এটা তো ভাই জেসনের মতো হয়ে গেল। অ্যাজ লাইক অ্যাজ জেসন, এইভাবে করে আমরা ডাটাবেস থেকে ডাটাগুলো নিয়ে আসি, ভাইয়া জেসন শো কি? করাই। এটা বোঝার দরকার নেই। এখানে দেখেন কি বলতেছে, এটা পাশে যেগুলো আছে ধরে নেন এটা কি এক একটা ওই আপনার ধরে নেন আমরা কি যখন জাভাস্ক্রিপ্টে অ্যারে দেখতাম তখন কি বলতাম ইনডেক্স, ইনডেক্স ওই 0 ইনডেক্স 1 ইনডেক্স 2, সেগুলা হলো ইনডেক্সের নাম দিছি আমরা। ইনডেক্সে যদি নাম না দিতাম, যেমন এটাকে যদি ধরতাম এইরকম করে যে ডাটা হচ্ছে একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবল ইকুয়াল টু এখানে দিলাম, এখানে দিলাম হচ্ছে 10 20 30 এটা দিলাম। এই 10 কে কি বলতাম আমরা? জিরো ইন্ডেক্স, 0 ইনডেক্স। এই 20 কে কি বলতাম? ওয়ান ইন্ডেক্স। ওয়ান ইন্ডেক্স। 1 ইনডেক্স। এগুলা কি এই যে ইনডেক্স ধরতে এগুলা কি আপনি ইনডেক্স কি আপনি দিবেন? অটোমেটিক জেনারেটেড। এগুলা অটোমেটিক্যালি ইনডেক্স জেনারেট হচ্ছে। কিন্তু যদি আমরা কারো নাম দিতে চাই, এই ইনডেক্সগুলোর নাম দিতে চাই, তাহলে আমরা কি দিতে পারি? এইভাবে দিতে পারি যে এই ভ্যালুর ইনডেক্সটা আনোয়ার নেম, এই ভ্যালুর ইন্ডেক্সটা সিটি, এই ভ্যালুর ইন্ডেক্সটা কি কান্ট্রি। আপনি এখানে 0 1 2 দিতে পারেন, বা এখানে 5 6 7 দিতে পারেন। যেই নাম দিবেন সেই নাম ধরে আমরা ডাকবো। তো আমরা এটাকে কি করব, ডিসপ্লে করাবো, ঘোরাবো এটা। আমার কি যেন সমস্যা হচ্ছে। তো এটাকে ঘোরানোর জন্য আমরা ফর ইচ কাজ করব। ফর ইচ, ফর ইচ, ফর মানে কি জন্য, ইচ মানে কি প্রত্যেকটার জন্য। বুঝেন নাই? অর ইজ মানে প্রত্যেকটার জন্য। প্রত্যেকটার জন্য আপনি ঘোরাবেন। ফর ইচ দিলাম, দেওয়ার পরে ফার্স্ট ব্র্যাকেট এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এবং এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা ধরবো হচ্ছে এই যে ডাটাটা আছে, এই যে ডাটাটা, এই ডাটাটাকে আমরা এই জায়গাতে ধরবো। এরপরে এখানে দিব হচ্ছে এস, এবং এই ডাটা থেকে একটা একটা করে জিনিস বের করে নিই। সাপোজ নাম দিলাম এক্স, নাম দিলাম কি এক্স। এক্স। বোঝেন নাই না? এরর আসে এটা কোনো কিছু কিছু লিখছি সিনট্যাক্স জান নাই নাকি? কি বলেছে বলেন দেখি, তোমরা ধরতে পারেন? ভাইয়া সেমিকোলন দেন নাই। কোথায়? ভাই এক্স এর মধ্যেও মনে হয় সম্ভবত ডলার সাইনটা হবে। এক্স্যাক্টলি, এক্স এর মধ্যে একটা ডলার সাইন হবে। চলে গেছে। তার মানে এই যে ডাটার ভিতরে সকল ডাটা আছে, কত ডাটা আছে? সবগুলা ডাটা আছে। এখন এখানে তো আপনি সবগুলা আপনি কি বলে ফর ইচ, প্রত্যেকটার জন্য, তাহলে আপনি একটা একটা করে প্রিন্ট করবেন, তাই না? তো কি করলো, ডাটার ভিতরে যেহেতু অনেকগুলো আছে, সে একটা করে এই এক্স এর মধ্যে নিবে, সেটা প্রিন্ট করবে, আবার একটা নিবে, প্রিন্ট করবে। তো সেই জন্য আমরা এই ভেরিয়েবলটা ধরলাম। এই ভেরিয়েবলটার নাম কি দিতে পারেন আপনি? আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, যে দিলাম। কিন্তু এটা কোনটা দিতে হবে? এই ভেরিয়েবলটা, এই অ্যারেটা দিতে হবে। এই অ্যারেটা হচ্ছে এটা। এখন আপনি এখানে কি করতে পারেন, ইকো, ইকো করবেন কোনটাকে? এই যে হচ্ছে যে এটাকে, এটা করবেন যে এটাকে। আমি এটা কি করলাম, দিলাম। এখন যদি আমি রিলোড দেই, আনোয়ার ঢাকা বাংলাদেশ সবগুলাই আসতেছে, কিন্তু নিচে নিচে আসলে ভালো হইতো, তাই না? তো আমরা সেই জায়গাতে কি করতে পারি, এখানে আমরা এই যে ব্রেকটা দিতে পারি। জাভাস্ক্রিপ্টে ব্রেক দেওয়ার জন্য কি করতে, এখানে প্লাস সাইন দিতাম, তারপরে ব্রেক দিতাম। এখানে তো প্লাস করা যায় না, কি দিতে হয়? ডট। কোনো কিছু কনক্রেট করার জন্য, কনক্যাটেনেশন করার জন্য ডট দিতে হয় পিএইচপি তে, আর জাভাস্ক্রিপ্টে কি দিতে হয়? প্লাস। তো ডট দিলাম, ডট দেওয়ার পরে কোটেশন দিলাম, এটার ভিতরে আমি লিখবো হচ্ছে বি আর ব্রেক ট্যাগ। খুব বেশি পার্থক্য কিন্তু নাই। আনোয়ার ঢাকা বাংলাদেশ, এগুলা কোনটা প্রিন্ট হচ্ছে? এই যে ভ্যালুগুলা প্রিন্ট হচ্ছে, ভ্যালুগুলা প্রিন্ট হচ্ছে। বুঝাইতে পারছি? জি ভাই। এখন আমরা করবোটা কি? আমাদের কোনো কাজ নাই। যদি মাথা ব্যথা করে তাহলে বলেন, তাহলে ছেড়ে দিব, আদারওয়াইজ আমরা কিছু একটা করব।
কোন লেভেলে আছেন আপনারা বলেন তো? দেখেন ভাই আমরা আছি তো। স্টিকার লেভেল আছে ভাই। চলে ভাই আর কিছুক্ষণ পরই। জান্নাতুল ফেরদৌস হারা গেছেন না আছেন? আছে মাথায় কিছু ঢুকতেছে তো? কিছু কিছু, খুব বেশি না ভাইয়া। তো কোন জায়গাতে ঢুকতেছে না সেটা তো চুপচাপ থাকলে একটু মাথায় ঢুকবে, এটা বলতে হবে। তো বলেন, আমরা জাভাস্ক্রিপ্টের সাথে এখানে কম্পেয়ার করলে কোনটা কোনটা পার্থক্য দেখতে পাচ্ছেন এখন বলুন তো? খুব বেশি পার্থক্য নাই ভাইয়া। কি কি পার্থক্য সেটা বলেন। না ভাইয়া, ওইভাবে বলতে পারবো না। কে বলতে পারবেন? জাভাস্ক্রিপ্টের সাথে যদি আপনি পার্থক্য চিন্তা করেন, তাহলে কোন কোন জিনিসগুলোকে আপনাকে পার্থক্য মনে হচ্ছে, যেটা জাভাস্ক্রিপ্টে ছিল পিএইচপি তে নাই, বা পিএইচপি তে আছে আর জাভাস্ক্রিপ্টে ছিল না, এরকম পার্থক্য কয়েকটা বলতে পারবেন, কে কে বলেন? ভেরিয়েবল ডিক্লেয়ার করার সিস্টেমটা আলাদা। আলাদা কোন জায়গাতে, আলাদা কোন জায়গাতে সেটা বলেন। আমরা বার দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, আর এখানে শুধু ডলার সাইন দিয়ে হয়ে যাচ্ছে। ওকে, আর কোনো পার্থক্য তো নাই তো? তারপরে কনফিডেন্সিং করার জন্য প্লাস ইউজ করতাম, আর এখানে ডট দিয়ে হচ্ছে। ওকে, আর তারপরে এলসি, ওখানে যদি আমরা এলস লিখে স্পেস দিতাম, এখানে স্পেস নাই। ওকে, আর আর ওখানে প্রিন্ট করার জন্য আমরা দিতাম ডকুমেন্ট ডট রাইট, আর এখানে শুধু ইকো। আর এই ভাই আমার এতটুকু বুঝলাম আর কি। ওকে, আর কেউ কিছু বলেন? আর কারা কাছে কোনো পার্থক্য থাকে না? না দেখলে কি করব? তাহলে আমি একটা বলি, সেটা হচ্ছে আমরা যখন জাভাস্ক্রিপ্টে কাজ করতাম সার্ভার লাগতো না, সবচেয়ে বড় পার্থক্য। পিএইচপি তে কাজ করতে সার্ভার লাগতেছে, এই তো, এটা পার্থক্য না? জি ভাই পার্থক্য। আচ্ছা, আমরা পিএইচপি শিখতেছি কি কেন? যে আমরা ডাটাগুলো কি করব, ডাটাবেজে সেভ করব। আমাদের দরকার সেভ করার জন্য ডাটা একটা ফর্ম দরকার, FORM, ফর্ম। আমাদেরকে একটা ফর্ম তৈরি করতে হবে। ফর্ম তৈরি করলাম, এই ফর্মের মধ্যে আমাকে ফিল্ডগুলো নিতে হবে। ফিল্ডের মধ্যে আমি যদি টেবিল আকারে ফর্মটা তৈরি করি, টেবিলের ভিতরে কি কি থাকে, যে টিআর এর মধ্যে কি থাকে, টি হেডিং থাকে। টি হেডিং এর মধ্যে লিখলাম হচ্ছে FRIST, ফার্স্ট, NAME, ফার্স্ট নেম। এবং এটা নিচে আমি একটা কি লিখতে পারি, টেবিল হেডিং, আরেকটা দিতে পারি, আমি লিখলাম হচ্ছে এখানে আমি এই ফার্স্ট নেম, এখানে টেবিলে দিলাম হচ্ছে, মনে করেন যে আমি একটা ইনপুট ফিল্ড নিলাম, ইনপুট ট্যাগ নিলাম, যদি রিলোড দেই, এটা ফার্স্ট নেম, এখানে ইনপুট ফিল্ড। এরকম করে আমরা কি করতে পারি, কয়েকটা রো এরকম তৈরি করতে পারি, দুইটা তিনটা বা যাই দিলাম, একটা ফার্স্ট নেম দিলাম, একটা হচ্ছে লাস্ট নেম দিলাম, একটা মনে করেন যে আমি হলো পাসওয়ার্ড দিলাম, বা দিলাম কি ইমেইল। এরপরে যদি আমি আরো একটা দিতে চাই, তাহলে দিলাম হচ্ছে পাসওয়ার্ড, PASSWORD, পাসওয়ার্ড। একটা ফর্ম হয়ে গেছে না? ইনপুট টাইপ চেঞ্জ করবেন না? সেটা পরে আসছে, যেটা ফর্ম তো নাকি? জি ভাই এখন সাবমিট এখানে বাটন দিলে ভালো হতো। ফার্স্ট নেমের জায়গাতে যদি আমি হচ্ছে টেক্সট দিলাম, লাস্ট নেমে এখানে টেক্সট দিলাম, ইমেইলের জায়গাতে হয়তো এখানে আমি কি করতে পারি, সর্বোচ্চ ইমেল দিতে পারি, আর পাসওয়ার্ডের এখানে কি দিতে পারি, পাসওয়ার্ড, পাসওয়ার্ড, আমি এখানে পাসওয়ার্ড লিখলে সেটা পাসওয়ার্ড আকারে শো করবে। এখন এটা হলো আমাদের ফর্ম হয়ে গেল।
আমাদের এখন দরকার কি একটা বাটন দরকার না, যেখানে সাবমিট করলে সাবমিট হবে। তো বাটন জি দরকার ভাই। যদি হয় তাহলে আমাদের কি করতে হবে, একটা বাটন নিতে হবে। আমরা আরেকটা রো নিলাম, এই রোর ভিতরে আমরা এই হেডিংটা দেওয়ার দরকার নাই, আমরা এখানে এই ইনপুট ফিল্ডটাকেই এখানে আমরা যদি সাব বাটন করে দেই, টাইপটা যদি আমরা কি করি, সাবমিট দিলাম, SUBM সাবমিট, এবং ভ্যালু যদি আমি দেই VLU ভ্যালু ইকুয়াল টু দিলাম হচ্ছে SAV সেভ, তাহলে আমার মনে হয় কিছু একটা পাবে, একটা বাটন হয়েছে, এটা সেভ দিলে সেভ হয়ে যাবে। আমি বাটন ট্যাগ নেই নাই, বাটন ট্যাগ নিয়েও কাজ করতে পারেন। আমি একটা ইনপুট ট্যাগ নিলাম, সেটাকে আমি বাটন বানাই দিলাম। এই তো পার্থক্য নাকি? এগুলো আপনি তো পারেন, এখানে আমি নতুন কিছু শিখাইছি, নতুন কিছু শিখাই নাই। তো এটা আপনি যখন এখানে ডাটাগুলো দিবেন, ডাটাগুলো যখন দিবেন তখন ডাটাগুলো এখানে সেভ দিবেন, তখন ডাটাগুলো কি হবে, সেভ হবে। কোথায় সেভ হবে? ডাটাবেজে সেভ হবে। ডাটাবেজ না আমরা এখন কথা বলতেছি না, এখন আমরা কথা বলতেছি যে এই যে ডাটাগুলা দিচ্ছেন, সেই ডাটাগুলা যখন সেভ দিচ্ছেন তখন ডাটাগুলোকে ধরতে হবে, তারপর সেভ কিভাবে করবো সেটা পরের বিষয়। আপাতত বুঝেন যে এই যে ডাটাগুলো দিলাম, যে যখন এখানে সেভ দেই, ফর্মের একটা গুণ আছে। ফর্মের গুণটা হচ্ছে যখন আপনি এই বাটনে ক্লিক করবেন, যখন এই বাটনে ক্লিক করবেন, যেটা আমরা জাভাস্ক্রিপ্টে ধরতাম, ধরাধরি কাজ এখানে নাই তেমন, যখন আপনি বাটনে ক্লিক করবেন তখন এই যে ফর্মের মধ্যে একটা অ্যাকশন নামে একটা জিনিস আছে, অ্যাকশন দেখতে পাচ্ছেন, যেগুলো আমরা এতদিন ডিসকাস করি নাই, কিন্তু এখন প্রয়োজন থেকে আমরা ডিসকাস করতেছি। অ্যাকশন, অ্যাকশন মানে কি? ডাইরেক্ট অ্যাকশন বলে না, তার মানে এখানেই কিন্তু একটা ঘটনা ঘটবে, অ্যাকশন করতে হবে। এই ফর্মের একটা, এই ফর্মের যে কাজগুলো হবে, যে ফর্মটার মধ্যে ডাটা সেভ করবেন বা যা কিছু করেন সেই কাজগুলো হবে, সেই কাজটা কোথায় ঘটবে সেই অ্যাকশন আপনাকে বলে দিতে হবে। আপনি যদি মনে করেন যে এই অ্যাকশনটা অন্য একটা পেজে ঘটনা ঘটাবেন, তাহলে আপনি একটা পেজের নাম তৈরি করতে পারেন। নাম দিন, আমি মনে করি যে action.php। তার মানে আমি এটা বলার কারণটা হচ্ছে যখন আপনি এই সাবমিট বাটনে ক্লিক করবেন, এই সেভ বাটনে ক্লিক করবেন, তখন এই অ্যাকশনটা কোথায় ঘটবে? action.php ওই পেজে গিয়ে ঘটবে ঘটনাটা, এই পেজে গিয়ে ঘটনাটা ঘটবে। বুঝতে পারি নাই কি ঘটাবেন সেটা না পরের বিষয়, এটা মানে হচ্ছে কোন জায়গাতে আপনি ঘটনাটা ঘটাবেন। আমি যদি এখানে কোনো কিছুই না দেই, এটা যদি আমি কোনো কিছুই না দেই, তাহলে সে বুঝতে পারে যে এই পেজেই ঘটনাটা আপনি ঘটাবেন। বুঝতে পারি নাই? বুঝতে পারছি ভাইয়া। অ্যাকশনের কাজটা হচ্ছে কোথায় আপনি ঘটনাটা ঘটাবেন। যদি ফাঁকা রাখেন তার মানে বুঝাতে পারতেছেন যে আপনি এই পেজেই আপনি ঘটনাটা ঘটাবেন। আর যদি আপনি এখানে কোন একটা ফাইলের নাম বলে দেন, তাহলে সেই ঘটনাটা ঘটানোর জন্য সেই ফাইলে যাবে, সেই ফাইলে গিয়ে ঘটনাটা ঘটাবে। আমরা আপাতত চেষ্টা করতেছি যে এই ফাইলেই কোনো ঘটনা ঘটানো যায় কিনা। তো কোনো ঘটনা ঘটানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে পিএইচপি মাধ্যমে ঘটনা ঘটাতে হবে, যেহেতু আমরা সার্ভারের সাথে ঘটনা ঘটাবো। তো পিএইচপির সাথে ঘটনা ঘটাতে গেলে আপনাকে কি করতে হবে? পিএইচপি ব্লক নিতে হবে। এই জন্য আমি পিএইচপি ব্লক নিলাম, ডাবল মেথড ক্রোশেট। অ্যাট্রিবিউট দিতে হবে না? আমরা পরে আসতেছি, আমরা স্টেপ বাই স্টেপ না গেলে তো আমি বুঝাতে পারবো না। আমি পিএইচপি লিখলাম, এই যে পিএইচপি ব্লকের মধ্যে আমি কি করব, ঘটনাটা আমি ঘটাবো, এই জায়গাতে ঘটনা ঘটাবো। আমি যখনই এখানে ফাঁকা রাখছি তখনই সে এই ফর্মটা কি বুঝবে যে ঘটনাটা ঘটবে এই পেজেই, তাহলে এই পেজে কোথায় ঘটনা ঘটতেছে সেখানে আমি, সেখানে সে চলে যাবে। তো এখানে পিএইচপি ব্লক, এখানে আমি ঘটনাটা ঘটাবো। ব্যাপারটা বোঝেন নাই? বুঝছেন? জি ভাই বুঝতে পারছি। জি ভাই, বুঝতে এখন পারছি। আপনি যদি কোনো একটা ঘটনা ঘটাইতে চান, যেমন আজকে সম্ভবত ঢাকাতে মারামারি হয়েছে না ছাত্রদের সাথে, শুনছেন? গতকালকে হয়েছিল। আজকে হয় নাই? আজকে হয়েছে ভাই। আজকে আজকে হয়েছে। হয়েছে। তো ওটা তো একটা ছিলাম। ঘটনা নাকি? তো ওই গতকাল ঘটনাটা, আমাদের বাসার পাশে স্কুল আছে, ওখানে মারামারি হয়েছিল। তো ওই ঘটনাটা যারা ঘটাইতে চাইছে বা ঘটাইতে জন্য প্রিপারেশন নিছে, তারা কি খালি হাতে ঘটনা ঘটাতে গেছে? কোন একটা পদ্ধতি অবলম্বন করছে না? কথা বলেন না কেন? জি ভাই, বাসটা পিটাইছি। কোন একটা পদ্ধতি তো ফলো করছে। সেই পদ্ধতিটাকে আমরা বলি মেথড। আমরা এতদিন পর্যন্ত ফাংশনে কাজ করতাম না, ওগুলোকে কোন একটা পদ্ধতিটাকে আমরা ফাংশন বলি। তো এই যে ঘটনাটা আপনি ঘটাবেন, এই ঘটনাটা আপনি দুইটা পদ্ধতিতে ঘটাতে পারেন।
এই ঘটনাটা আপনি দুইটা পদ্ধতির বাইরে ঘটাতে পারবেন না, দুইটা পদ্ধতিতে ঘটনা ঘটাতে হবে। সেই ঘটনাটা আপনাকে বলে দিতে হবে আগেই যে আপনি কোন পদ্ধতিতে ঘটনা ঘটাবেন। এখানে পদ্ধতি আছে হচ্ছে একটা গেট, কি লিখতে হয় এটা, সরি এলিমেন্ট বাই আইডি। মেথড সরি মেথড ও মেথড। এখানে লিখতে হয় হচ্ছে মেথড, METH মেথড। মেথড ইকুয়াল টু আপনাকে বলে দিতে হবে আপনি কোন পদ্ধতি, মেথড মানে কি, পদ্ধতি। মেথড মানে পদ্ধতি, কোন পদ্ধতিতে আপনি ঘটনা ঘটাবেন। এখানে পদ্ধতি আছে তো দুইটা, GET গেট, আর একটা হচ্ছে আপনার, অথবা আপনি পোস্ট, PHOST, বাই কি POS লিখতেছি? POST, POST, পোস্ট। দুইটা পদ্ধতিতে আপনি ঘটনাটা ঘটাইতে পারেন, হয় গেট অথবা পোস্ট। বুঝতে পারি নাই, এটা বড় হাতের হবে না সবগুলো? আপনি ছোট হাতে দিলে এখানে সমস্যাটা নাই, আমরা পরে আসতেছি বুঝাইতে চেষ্টা করতে। আমি সাপোজ এখানে ছোট হাতে দিলাম, কোনো সমস্যা, এখানে সমস্যা নাই, নাই। ঠিক আছে। এটা একটা পদ্ধতি, আপনি পোস্ট এবং গেট। এখন কোন পদ্ধতিতে ঘটনা ঘটাইলে আপনাকে হাজতে যাইতে হবে না সেটা তো আপনাকে বুঝতে হবে। আর কোন পদ্ধতিতে, যেমন আপনি যে ঘটনাটা ঘটাইছে, যদি ওই ঘটনাটা গুলা সিসি ক্যামেরা ধরা পড়ে তাহলে আপনার খবর আছে না। জি ভাইয়া। আবার যদি আপনি সিসি ক্যামেরা ধরা না পড়ে তাহলে তো কোনো সমস্যা নাই, তখন ঘটনা ঘটাইতেও পারলেন, বেঁচেও গেলেন। So আমরা সেই জিনিসগুলো দেখবো এখানে। তো এখন আমরা যেটা বলার চেষ্টা করলাম, যখনই আপনি এখানে ফর্মে সাবমিট করবেন তখন কি হবে, অ্যাকশনটা ওপেন হবে, এই অ্যাকশনটা ওপেন হয়ে যাবে এবং সে একটা পদ্ধতি নিয়ে ওপেন হবে। তো ধরলাম আমরা পোস্ট, এই পদ্ধতিতে আমরা ওপেন হব। তো এগুলাকে আমরা ধরবো, ধরার জন্য আমরা কাজ করতে পারি, যখনই আপনি এই পদ্ধতিতে, এই পোস্ট পদ্ধতিতে আপনি ঘটনাটা ঘটাতে চাইবেন তখন কি করবে, এই যখনই এটাতে সেভ দিবেন তখন সবগুলা ডাটা এই পোস্ট পদ্ধতির মধ্যে চলে যাবে, এই পোস্ট পদ্ধতির মধ্যে চলে যাবে। আপনি যদি দেখতে চান PRINT, প্রিন্ট আর, প্রিন্ট আর দিয়ে আমরা দেখতে পারি, প্রিন্ট আর একটা ফাংশন, সেই ফাংশনের ভিতরে যদি আপনি, যেহেতু এটা পোস্ট পদ্ধতিতে আপনি পাঠাচ্ছেন, আপনাকে লিখতে হবে $_ ক্যাপিটাল হচ্ছে POST, পোস্ট। আপনি এখন বলতে পারেন যে এখানে তো পোস্ট স্মল দিলাম, এখানে এটা দিলাম কেন, এটা হচ্ছে গ্লোবাল অ্যারে। এটা কি, গ্লোবাল অ্যারে। আর এটা কিন্তু একটা পদ্ধতির নাম। আপনি এখানেও বড় হাতে লিখতে পারেন, কোনো সমস্যা নাই, বা ছোট হাতে লিখলেও কোনো সমস্যা নাই। বাট যদি আপনি এখানে কি করতেন, গেট লিখতেন, গেট, তাহলে আপনাকে এই যে ডাটাগুলো আপনি ইনসার্ট করবেন সবগুলো ডাটা কার মধ্যে থাকতো, এই গেট মেথডের ভিতর দিয়ে গেট গ্লোবাল অ্যারের মধ্যে থাকতো, GET। বুঝেন নাই? বুঝতে পারছি ভাই। তো এখানে আপনি স্মল দেন বা ক্যাপিটাল দেন সেটা কোনো ইস্যু না, কিন্তু আপনি যেই পদ্ধতিতে পাঠাচ্ছেন আপনাকে সেই পদ্ধতি, এখানে ওই অ্যারেটা আপনাকে গ্লোবাল দিতে হবে। এটা হচ্ছে ওদের বিল্ডিং অ্যারে, এটা গ্লোবাল অ্যারে, ঠিক আছে। এই অ্যারে মানে কি, অ্যারে কেন বলতেছি, কারণ অ্যারের মধ্যে কি একটা ডাটা থাকে, একাধিক ডাটা থাকতে পারে না। জি ভাই। অ্যারেটা ইউজই করে তো আমি একাধিক ডাটার জন্য। তো দেখেন এখানে কি একটা ডাটা আছে, এই যে ইনপুট, এই নেমটা দিবেন, এটা দিবেন, এটা দিবেন, অনেকগুলো ডাটা থাকবে না, সে অনেকগুলো ডাটা এই এটার মধ্যে থাকবে, এই একটা জিনিসের মধ্যে অনেকগুলো ডাটা থাকবে। এখন আমি যদি কি করব, এখানে যদি আমি একটু রিলোড দেই, দিয়ে দেখেন এখানে কি হয়েছে, একটা অ্যারে তৈরি হয়েছে। এই অ্যারেটা কেন তৈরি হয়েছে, এই যে আপনি প্রিন্ট আর ইউজ করছেন এই জন্য হয়েছে, প্রিন্ট আর ইউজ করছেন এই জন্য একটা অ্যারের মতো তৈরি হয়েছে। কিন্তু এই অ্যারের ভিতরে কোনো ডাটা আছে, অ্যারের ভিতরে ডাটা আছে, ডাটা নাই। এখন আপনি এখানে কিছু জিনিসপত্র দেন, এখানে কিছু জিনিসপত্র দেন, এখানে কিছু একটা দেন, এখানে কিছু একটা দেন। আপনি যদি এখন সেভ বাটনে ক্লিক করেন, কোন, আচ্ছা এখানে আমি @ দেই, @gmail.com দিলাম। এখন যদি আমি সেভ দেই, কোন ঘটনা ঘটতেছে না ভাইয়া। এখানে শো করতেছে কিছু, একটা কাজ করি, করতেছে না, করতেছে না, বিকজ অফ আপনি যে এই যে ইনপুট ফিল্ডগুলো নিছেন, আমরা জাভাস্ক্রিপ্টে কি করতাম, আইডি দিয়ে ধরতাম না। জি ভাইয়া। এখানে যেটা করতে হবে, আপনাকে নেম দিয়ে ধরতে হবে, এটাকে একটা নাম দিতে হবে। এই দেখেন একটা জিনিস খেয়াল করেন, কেন নাম দিব, এই ইনপুট ফিল্ড আর এই ইনপুট ফিল্ডের মধ্যে পার্থক্য কি, কোনো পার্থক্য আছে না। তো সে কোন জায়গা থেকে ডাটা যাচ্ছে আপনি সে বুঝবে কিভাবে বলেন তো। তো সেই জন্য এখানে যদি প্রত্যেকের নাম আমি করে দেই, সাপোজ NAME, নেম,
নেম ইকুয়াল টু, আমি এর নাম বলে দিলাম হচ্ছে এফ এন এন এ, আমি নেম, এটার নাম হচ্ছে এফ নেম। আর এটার নাম আমি করে দিলাম হচ্ছে এন এ এন এ, আমি নেম। নেম ইকুয়াল টু, এটার নাম বলে দিলাম হচ্ছে এল এন এ, আমি নেম। এরপরে এটার একটা নাম দেই, এন এ, আমি নেম ইকুয়াল টু, এর নাম কি দিব, সাপোজ নাম দিলাম হচ্ছে ইমেল, ই এম এ আই, ইমেল। ভাইয়া এরপর এফ এর নাম নেম কি আর দিলাম, এল নেম যে দিলেন, সেটা কি কোনো এক্সট্রা কোনো পাওয়ার আছে বা কোনো কাজ আছে? এই নামগুলো আপনি মনে ইচ্ছা মতো দেন, সমস্যা নেই, কিন্তু এটাকে আপনাকে নেম দিতে হবে। এই যে নেম, এর নামটা কি, এফ নেম, এর নেম নামটা কি, অ্যাট্রিবিউট এল নেম। দিয়া। আপনি নেম আপনি আপনার মতো করে নেমটা দেন, সমস্যা নেই। এটা দিলাম হচ্ছে পি এ ডাবল এস, পাস, পাসওয়ার্ড। এটারও নাম দিতে পারেন, এই এই ইনপুট ফিল্ডে এরও নাম দিতে পারেন। এর নাম দিলাম হচ্ছে এন এ এম ই নেম ইকুয়াল টু, দিলাম হচ্ছে বিটি এন্ড বাটন। এখন যদি আমি এখানে সেভ দেই, এখানে কিছু দিলাম, এখানে কিছু দিলাম, এখানে কিছু দিলাম, এখানে কিছু দিলাম, আমি যদি সেভ দেই, অ্যাড্রেস আরে দিতে হবে। বাবা রে, এটা দিয়ে ভুল করছি, জি এম এ আই এল gmail.com। দেখেন তো অ্যারে, এই অ্যারেটাকে চিনতে পারেন কিনা, এফ নেম ইকুয়াল টু এটা, এল নেম হ্যাঁ এটা। একটু আগে কি আমরা একটা অ্যারে চেক করছিলাম, ফর ইচ এর মাধ্যমে দেখাইছিলাম, সেখানে কি ছিল, এখানে একটা ইনডেক্স ছিল, সেই ইনডেক্সে ভ্যালু ছিল, একটা করে ইনডেক্স ছিল, ইনডেক্সে ভ্যালু ছিল, সেটাকে এই যে এরকম একটা সাইন দিয়েছিল, মনে আছে? জি ভাই মনে আছে। আপনার মনে আছে, কিন্তু অন্য কারো নাই আসলে। ভুলে গেছি ভাই। বললাম না, আপনাদের অবস্থা সত্যি খারাপ। হয় আমার সমস্যা, না হলে আপনাদের নিজের থেকেও সমস্যা আছে। আজকে চিন্তা করবেন, ক্লাস শেষ করার পর চিন্তা করবেন সমস্যাটা কোন জায়গাতে। আমরা কিন্তু চিন্তা একটু করা আগে শেষ ভাই, আমার সমস্যা। একটু আগে দেখাইছিলাম আমরা, ঠিক আছে, যে দেখেন এই যে আমরা ওই ইনডেক্স আকারে দেখাইছিলাম, যে পাশে ইনডেক্স থাকতো, এই পাশে ভ্যালু থাকতো, সেই ইনডেক্স গুলো, এই যে নেম গুলো দিচ্ছেন এফ নেম, এই এফ নেম গুলো কোন কোন নেম, যে নেমটা আপনি ধরছেন, এই যে নেম, যে নেম গুলো আপনি দিচ্ছেন, যে নেম গুলো আপনি দিচ্ছেন, সেই নেমের আন্ডারে কি ভ্যালু দিচ্ছেন, এই এফ নেমের ভিতরে আপনি কি দিচ্ছেন, এটা দিচ্ছেন, এল নেমের ভিতরে আপনি কি দিচ্ছেন, এটা দিচ্ছেন, ইমেইলের মধ্যে কি দিচ্ছেন, এটা দিচ্ছেন। ভাই অ্যারেটাকে প্রি ট্যাগের ভিতর ঢুকাই দেন, তাহলে সবাই একটু বুঝতে সুবিধা হবে, অর্গানাইজ ভাবে আসবে। এমনিতে এটা আমি ওই জন্য আমি আপনাদেরকে ওই অ্যারেটা আগে দেখাইছি, যে অ্যারেটা কিভাবে দেখাচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, খুবই ইজি, যেটা আমি বললাম যে আপনি পদ্ধতিতে কিভাবে দেখাবেন, যদি সিসি ক্যামেরায় ধরা পড়েন সেভাবে করতে পারেন, আপনি যদি হাইড করে থাকে সেটা বলতে পারেন। আপনি যে এই যে জিনিসপত্রগুলো দিছেন, এগুলো তো সব মানে এইভাবে এই পদ্ধতিতে যদি আপনি কাজ করেন, কোন পদ্ধতি এটা, কোন পদ্ধতিতে আমরা কাজ করতেছি, এটা ভাই গেট। গেট পদ্ধতিতে। তো গেট পদ্ধতি অনুসরণ যদি আপনি কাজ করেন, তাহলে আপনি সিসি ক্যামেরা ধরা খাচ্ছেন। যেমন এই যে সিসি ক্যামেরা, এই ইউআরএল এ সবকিছু, এটা না হলে আপনাদেরকে দেখানোর জন্য বলতেছি। এখানে কি করতেছে, আপনাদেরকে দেখানোর জন্য। সাপোজ আমি এটা উঠাই দিলাম, এটা আমি মিনিমাইজ করে রেখে দিলাম, আমি এখন আবার কি করতেছি, রিলোড দিচ্ছি, আমি এটা ক্লোজ করে দিচ্ছি। আমি এখানে দিলাম হচ্ছে এ এন ডাবল আনোয়ার, এখানে দিলাম হচ্ছে এইচ ও ডাবল এস হুসাইন, এখানে দিলাম হচ্ছে a@gmail.com, এবং এটা দিলাম পাসওয়ার্ড 12345 6। এখন আমি সেভ দিলাম। একটা জিনিস খেয়াল করো, উপরে দেখেন এফ নেম ইকুয়াল টু আনোয়ার এন্ড সাইন, এল নেম ইকুয়াল টু হোসাইন এন্ড সাইন, ইমেল ইকুয়াল টু এ, তারপরে ডলার ধরছে @ ধরছে gmail.com, এবার পাসওয়ার্ড কি দেওয়া আছে 12345 6, বাটন ইকুয়াল টু সেভ। তাহলে কি এটা সিসি ক্যামেরা ধরা পড়তেছে না? হ্যাঁ। তাহলে কি আপনার জেল জরিমানা হওয়ার সম্ভাবনা বেশি না? জি। এই যে আপনার পাসওয়ার্ড অন্য একজন দেখতেও পারে, আপনার পাশের বন্ধু সে দেখতে পারতেছে। কিন্তু যদি আপনি আরো একটা যেহেতু পদ্ধতি আছে, সেই পদ্ধতির নাম কি, পোস্ট, POST, পোস্ট। এই পদ্ধতিতে যদি আপনি করেন, তাহলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে home.php। এই পদ্ধতিতে করলে কি হবে দেখেন, আপনি লিখেন 1 2 3 4 5 6, আপনার কেউ দেখতে পাচ্ছে? না ভাই দেখতে পাচ্ছে না পাচ্ছি না। ভাই। তাহলে এখন বোঝেন কোন পদ্ধতিটা ইউজ করা ভালো। আরো কিছু রিজন মেথড কি আছে, ভাই মাত্র দুইটাই? পদ্ধতি দুইটা, এই দুই পদ্ধতির মধ্যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন, কোনটা করবেন সেটা আপনার ব্যাপার। পোস্ট আর ইউজ করি। কিছু একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে গেট পদ্ধতিতে আপনি যে ডাটাটা ইউআরএল দিয়ে পাস করতেছেন, গেট পদ্ধতি করে কি সেই এই ইউআরএল দিয়ে ডাটা পাস করে।
আর পোস্ট পদ্ধতি কি করে, এটা বডি দিয়ে পাস করে, আপনি এই জন্য দেখতে পারেন না। বোঝেন নাই? বুঝতে পারছি ভাইয়া। দুইটা পদ্ধতি একজন লুকে লুকে পার হয়, আর একটা সবার সামনে দিয়ে বুক ফুলে পার হয়। বুঝতে পারছেন? হ্যাঁ আরেকটা ভাই, পদ্ধতি হচ্ছে যে বুক ফুলে পার হয়, সামনে দিয়ে যায়, তার কিছু লিমিটেশন আছে। যেমন সবাই তো আসলে বুক ফুলে চুরি করে না, করে? না ভাই, তার মানে বুক ফুলে যদি আপনি চুরি করতে চান, তাহলে এখানে লিমিটেশন আছে, হচ্ছে বেশি ডাটা আপনি পাস করাতে পারবেন না, একটা লিমিট আছে। আর পোস্ট এই পদ্ধতিতে আপনি আনলিমিটেড ডাটা পাস করতে পারবেন। এরকম আরো কিছু বেসিক পার্থক্য আছে, ভাইবা দিতে গেলে আপনি জিজ্ঞেস করবেন। এটা একটু গুগল করে দেখে নিন যে কি কি পার্থক্য আছে গেট আর পোস্ট। দেখ, দুটা পদ্ধতি বুঝতে পারছেন কি? তাহলে ভাই গেটের দরকার কি? পোস্ট দিয়ে তো সবাই কাজ করে তাহলে। দরকার আছে, হ্যাঁ দরকার যেমন আছে, সেটা আমরা পরে কথা বলবো। গেট আমরা ইউজ করবো যখন ডাটা তুলে আনার জন্য, পোস্ট ও আচ্ছা, ডাটা সেভ করার জন্য সবচেয়ে বেশি ইউজ করা হয়। ডাটা যখন তুলে আনবো তখন আমরা গেট পদ্ধতি ইউজ করি। এটা বড় দরকার, এটা পরে বুঝবো। এখন এই এতটুকু বুঝতে পারছেন? জি ভাই, তাহলে একটা জিনিস দেখেন, আমি যদি এখানে গেট মেথড দেই, আর এখানে আমি গেটটাকে কমেন্ট আউট করি, এখানে আমি কোনো ডাটা দিচ্ছি 1 2 3 4 5 6, সেভ দিলাম। সবগুলা ডাটা এখানে আমার এই অ্যারের মধ্যে থাকতেছে না? জি ভাই, তার মানে সবগুলা ডাটা কি আমি হাতের মধ্যে রাখতে পারতেছি এখন? আমি চাইলেই কি এই ডাটাগুলোকে এখন কন্ট্রোল করতে পারতেছি? এই ডাটাগুলো একটা জায়গাতে আছে না আমার কাছে? জি ভাই জি আছে। ভাইয়া। কার মধ্যে আছে সেটা? এই ডলার পোস্ট মানে গেট, ডলার গেট এটার মধ্যে আছে তো নাকি? কথা বলেন। জি ডলার ভাই, গেটের মধ্যে আছে। এটার মধ্যে আছে। এখন এই ডাটাগুলোকে নিয়ে আপনি কি করবেন? খাবেন? এটা হলো করবেন কি আপনি? ব্যবহার করব। আমার রাখবো। কিভাবে করবেন বলেন? ব্যবহার করব বা সেভ করে রাখবো কোথাও। কোথাও আমরা জমা করব। আসলে এই ফর্মগুলো তৈরি হয় হচ্ছে ডাটাগুলোকে কোনো একটা জায়গায় জমা করার জন্য। তো আপনি ডাটাটা জমা কোথায় করবেন? বা তারপরে ডেটাবেসে। ডাটাবেসে যেমন যেমন করবেন। ডাটাবেসটা একটা মেমোরি। জি ভাইয়া। তাহলে আমাদেরকে এখন ডাটাবেসের পার্টটা শিখতে হবে। ডাটাগুলো আপনি ধরতে পারছেন, ডাটাগুলো আপনি কি করতে পারছেন? ধরতে পারছেন, আপনার বুঝতে হাতের পারছি। মধ্যে আছে। এখন এই ডাটাগুলো কোনো একটা জায়গাতে রাখতে হবে। আসলে সেই রাখার পদ্ধতিটাই হচ্ছে, যেখানে আপনি রাখবেন সেটা হচ্ছে ডাটাবেস। তো ওটা পদ্ধতিটা শিখতে হবে কিভাবে ডাটা রাখা যায়। আপনার তো এই জায়গাতে আছে, তাই না? এই জায়গাতে একটা জায়গাতে রাখতে হবে, সেটা একটা পদ্ধতি অনুসরণ করে রাখতে হবে, সেটা আমরা সামনের দিন শিখবো। এই এতটুকু বুঝতে পারছেন কিনা? ফর্মটা ডিজাইন করে সাবমিট দিয়ে ডাটাগুলো ধরতে পারতেছি? জি ভাই, তাহলে এই যে এর মধ্যে ডাটাটা আমরা ধরতে পারতেছি, এই ডাটাগুলা সেভ না করে, আমরা তো এখন সেভ শিখি নাই, শিখছি? না, সেভ শিখি নাই। যখন এখানে ডাটাগুলা দিচ্ছি, এই ডাটাগুলা কোন একটা লিস্টে শো করাতে পারবেন ফর ইচ এর মাধ্যমে, ফর লুপের মাধ্যমে। আমরা এটা একটা অ্যারে না, অ্যারের ডাটাগুলো আমরা ফর ইচ এর মাধ্যমে শো করাইছি না? জি ভাইয়া। তো এটাও তো ফর লুপ, এটাও তো মানে অ্যারে, অ্যারের মধ্যে ডাটাগুলো আছে। তো এই ডাটাগুলো আমি একটা লিস্টে শো করাবো। তাহলে একটা ফর্ম ডিজাইন করবেন, ফর্ম ডিজাইন করে ডাটাগুলো যেন একটা লিস্টে শো করে, সেই কাজটা করে অ্যাসাইনমেন্টে জমা দিবেন। বুঝাতে পারছি? জি ভাইয়া। সামনের দিন আমরা ডাটাবেস নিয়ে কাজ করব এবং ডাটা সেভ করব। ঠিক আছে? আচ্ছা ভাই, একটা কথা বলি। বলেন। লগইন যে একটা থাকে না ফেসবুকে, যেমন লগইন করার পরে ডাটাটা পাঠানো হয়, পাঠানোর পরে এই যে সার্ভার কিন্তু সে চেক করে ডাটা ঠিক আছে নাকি, তারপর আবার এখানে পাঠায়, যদি ঠিক থাকে তাহলে তো এগুলা করে। ওটা শিখাইবেন? ওটাই তো এটা করতেছেন আপনার লগইন। আপনাকে ফেসবুকে কি করতে হয়? এটা তো ভাই ওই যে রেজিস্টার ফর্ম, এটা লগইন ফর্ম না। হ্যাঁ, না সেটা অতদূর আমি জানি না সময় হবে কিনা। তো হয়তো আপনার রেজিস্ট্রেশন করতে হয়তো। তো রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করার করার পর পরে যখন ওটা লগইন না করতে, হইলেও আপনি বুঝতে পারবেন, এই ডাটাটা যদি আপনি সেভ করতে পারেন, তো ডাটাটা আমরা উঠায়ও নিয়ে আসতে পারবো। তো উঠাই নিয়ে আসা মানে চেক করা, সার্ভারে যে চেকটা করবে আর কি, যে চেকের এটার সাথে ম্যাচ কন্ডিশন আছে আছে, নাকি। আমরা দেখবো হয়তো চেক সময় করতে হলে সময় তাকে দেখবো। সেভ করতে হবে। আগে সেভ হ্যাঁ, করতে হবে, তারপরে চেক করবেন। আগে সেভ করাটা শিখেন, তারপরে চেক করার চিন্তা পরে করবেন। ঠিক আছে? ওকে ভাই, নো প্রবলেম।
ওকে গাইস, ঠিক আছে, আল্লাহ হাফেজ।